শুরু করছি আজকের অনুষ্ঠান, এই অধিবেশন। সকলকে আবারও বলবো, আপনারা অনুগ্রহ করে আপনাদের আসন গ্রহণ করুন। বিষয় রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদ, ইটস অ্যাচিভমেন্টস অ্যান্ড স্কোপ। এটি আজকে এই পঞ্চম অধিবেশনের বিষয়। ঘোষণা করা হয়েছে। আমাদের মধ্যে এই পর্বের সভাপতি হিসেবে উপস্থিত আছেন পূজনীয় শ্রীমৎ স্বামী দেবরাজ আনন্দজি মহারাজ। আমি প্রথমে অনুরোধ করব পূজনীয় শ্রীমৎ স্বামী নিরন্তরানন্দজি মহারাজকে, সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম গুড়াপ, তাঁর বক্তব্য রাখার জন্য। মহারাজের বক্তব্যের বিষয় সদস্য আশ্রম এবং পর্যবেক্ষণাধীন আশ্রমগুলির পথ নির্দেশক রূপে আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়কদের ভূমিকা। পূজনীয় শ্রীমৎ স্বামী নিরন্তরানন্দজি মহারাজ। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। এই সভার সভাপতি শ্রীমৎ স্বামী দেবরাজ আনন্দজি মহারাজকে শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাই। শ্রদ্ধা, সম্মান, প্রণাম এবং নমস্কার মঞ্চে উপবিষ্ট সকল ব্যক্তিবর্গের প্রতি এবং সামনে আপনাদের সকলকেই জানাচ্ছি শুভেচ্ছা, নমস্কার। আমাকে যে বিষয়টির উপর বলতে বলা হয়েছে সেটি হলো সদস্য আশ্রম এবং পর্যবেক্ষণাধীন আশ্রমগুলির পথ নির্দেশক রূপে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের ভূমিকা। বিষয়বস্তুর মধ্যেই কিছু ভাব আমরা পেয়ে যাচ্ছি যে আহ্বায়ক বা যুগ্ম আহ্বায়কদের ভূমিকা কি বা কেমন হওয়া উচিত। বলা হচ্ছে তিনি পথ নির্দেশক, সেই জন্যেই পথ আর পথের লক্ষ্য কি সেইটি আমাদের সকলেরই পরিষ্কার জানা থাকা উচিত। পথের লক্ষ্য হিসেবে ভাব প্রচার পরিষদের রামকৃষ্ণ মঠ মিশনের লক্ষ্য হিসেবে তার মূল মন্ত্রের মধ্যে স্বামী বিবেকানন্দ বলে গেছেন, আত্মনা মোক্ষার্থম জগদ্ধিতায়চ। আর ভাব প্রচার পরিষদের লক্ষ্য তাই হওয়া উচিত, এটি আমরা বুঝতে পারি। আবার সঙ্গে সঙ্গে বলবো পথ, এই ব্যাপারে স্বামীজির আদেশ বা নির্দেশ আমরা লক্ষ্য করি, 4 যুগের সমন্বিত পথের কথাই বলে গেছেন। এই ভাব প্রচার পরিষদ গঠিত হয়েছে বেশ কিছু বছর হয়ে গেল এবং উদ্দেশ্য হিসাবে বলা হয়েছে যে সেই যে আমরা যেগুলো দেখছিলাম প্রাইভেট আশ্রম বলে প্রতিষ্ঠানগুলো, শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের নামাঙ্কিত প্রতিষ্ঠানগুলোকে মূল স্রোতে, অর্থাৎ রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশনের মূল স্রোতের নিকটতর করার উদ্দেশ্যেই ভাব প্রচার পরিষদ গঠিত হয়েছিল। এই বিষয়গুলো কনভেনার অর্থাৎ আহ্বায়কের পরিষ্কার ধারণা থাকবে এবং সেই ধারণার বশবর্তী হয়েই
তিনি সদস্য আশ্রমগুলোকে পরিচালনা করবেন বা বলবো পরামর্শ, আদেশ নির্দেশ দেবেন। একদিকে দেখি রামকৃষ্ণ মঠ মিশনের সমস্ত দেশে বিদেশের কেন্দ্রগুলো রয়েছে, আর একদিকে রয়েছে এই প্রাইভেট আশ্রমগুলো। এর মধ্যে যোগসূত্রী হিসাবে অবস্থান করছেন একজন আহ্বায়ক, একটি পরিষদের আহ্বায়ক রূপ তিনি, এবং তিনি যেন যোগসূত্র এই মূল স্রোতের সঙ্গে প্রাইভেট আশ্রমগুলোর সঙ্গে তিনি মিলন তাদের মধ্যে একটা সেতু স্বরূপ হয়ে তার ভূমিকা, যেন আশ্রমগুলোর পরিবারের মধ্যে যেমন আমরা দেখি একজন অভিভাবক, এই আশ্রমগুলোর অভিভাবক রূপেও তার ভূমিকা তিনি নির্বাহ করতে পারেন, বা তার দায়িত্ব বা কর্তব্য। প্রথম দায়িত্ব বা কর্তব্য তার ভূমিকা হিসাবে বলতে যাচ্ছি যে বেলুড় মঠ থেকে পাঠানো যে সমস্ত নির্দেশাবলী, সেগুলো যথাযথভাবে আশ্রমগুলোতে পালন করা হচ্ছে, কতটা হচ্ছে, এগুলো তিনি যত্নের সঙ্গে লক্ষ্য করবেন, পর্যবেক্ষণ করবেন, প্রয়োজন মতো পরামর্শও দেবেন। আর বলা হয় আমাদের নির্দেশাবলীর মধ্যে পাচ্ছি যে সমস্ত কেন্দ্রগুলোর মধ্যে নৈতিক আদর্শ বা পরিবেশ এবং আধ্যাত্মিক পরিবেশ তৈরি হওয়া প্রয়োজন। একজন আহ্বায়ক হিসাবে এই আশ্রমগুলোকে তাকে যেতে হবে, গিয়ে দেখতে পারেন এই যে আধ্যাত্মিক পরিবেশ কতটা সেখানে আছে। এই সম্বন্ধে আমার সীমিত অভিজ্ঞতা থেকে বলছি যে আশ্রম বলছি আমরা, সেখানে আধ্যাত্মিক পরিবেশের কথা বলছি, সেটি বড় কোনো অনেক সেন্টারেই, অনেক আশ্রমে খুব অভাব। এইখানে আহ্বায়ক নিজে গিয়ে যদি কয়েকটি জিনিস লক্ষ্য করেন, যে আশ্রম বলতে সেটি হবে শান্ত, শুচি, সবুজ, সুন্দর। সেখানে আশ্রমে প্রবেশ করলে ভগবানের কথা মনে পড়বে। তার জন্য বলি যে একটি পাঠ প্রবচন বা সন্ধ্যে আরতি বা ভজন গান, কোনো এই ধরনের নিজস্ব জমিতে অন্তত ঠাকুর মা স্বামীজির একটা একটি প্রতিকৃতি রাখা, প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, এগুলো আমার মনে হয় যে আহ্বায়ক বা আশ্রমের কর্তৃপক্ষ এগুলো দেখবেন। আর আহ্বায়ক লক্ষ্য করবেন মঠ মিশনের সঙ্গে আশ্রমগুলোর কীরকম সম্পর্ক রয়েছে। সেখানে বলা হচ্ছে যে যেন একটা বন্ধুত্বপূর্ণ ঘনিষ্ঠ সম্পর্ক, আনুগত্যের সম্পর্ক থাকে। এইটি আহ্বায়ক অর্থাৎ এই একটি পরিষদের তিনি আহ্বায়ক, কতগুলো সদস্য আশ্রমের পক্ষ থেকে তিনি, এটি তার দায়িত্ব, এটি প্রধান দায়িত্ব, এটি দেখা দরকার। চতুর্থত মনে হয় যে যেটি স্বামীজি বলে গেছেন যে এক্সপানশন ইজ লাইফ, সেই জন্যেই এই ব্যাপ্তি দরকার। সদস্য আশ্রমগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক ভালো যেন হয়, কিংবা একটি পরিষদের আশ্রমের সম্পর্ক আরেকটি পরিষদের আশ্রমের সঙ্গে সম্পর্ক যত ঘনিষ্ঠ হয় তত ভালো, সেইগুলো দেখার জন্যে। আর এই ষান্মাসিক এবং বার্ষিক সম্মেলনগুলো যথাযথ অর্থাৎ সময় মতন হওয়া, আবার সেগুলো যথাযথভাবে হওয়া,
এইগুলোর দায়িত্ব এইখানে তারই প্রধান দায়িত্ব, এবং তিনি সেগুলো দেখবেন, আহ্বায়করা দেখবেন, এটি বুঝতে পারি। হ্যাঁ, আর সঙ্গে সঙ্গে সেই সব যে সম্মেলনগুলোতে যে বিশেষ করে দেখা যায় অ্যাকাউন্টসের ব্যাপারে আরও সমস্ত কিছু মুখ্য বিষয়ের উপর যেন পরিষ্কার সেগুলো লক্ষ্য রাখেন, অর্থাৎ অ্যাকাউন্টসের ব্যাপারটা সেটি আহ্বায়করা অত্যন্ত গুরুত্বের সঙ্গে সময় দিয়ে সেগুলো যেন লক্ষ্য রাখেন। আর আশ্রমের ভিতরে কর্মকর্তাদের মধ্যে দেখা যায় একটু মতপার্থক্য বা মতবিরোধ বা কখনো কখনো বিবাদ বিসম্বাদে পরিণত হয়, সেখানে আহ্বায়কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বলবো শেষে যে সময়ে সময়ে প্রাকৃতিক দুর্যোগের সময় কিংবা এই এখন আমরা দেখছি যে প্রাইভেট আশ্রমগুলোতে বা বলবো আমাদের মঠ মিশনের আশ্রমগুলোতেও যুব সমাজকে আকৃষ্ট করার একটা আমরা চেষ্টা করছি। এইখানে এক এক জায়গাতে সেই আহ্বায়করা দেখবেন যে কীভাবে সেটি করা যায়। এই রকমভাবে আমাদের আহ্বায়করা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারলেই এইভাবে তখন এই আশ্রমগুলোর ব্যাপ্তি, বিস্তার এবং তার গভীরতা বাড়বে, এবং ধীরে ধীরে এই ভাব প্রচার পরিষদের যে উদ্দেশ্য ভাবের প্রচার সেটিও সুন্দরভাবে চলবে। সকলকে আমার শ্রদ্ধা নমস্কার জানিয়ে বক্তব্য শেষ করি। পূজনীয় মহারাজজিকে প্রণাম জানাচ্ছি। এরপর আমি অনুরোধ করব পূজনীয় স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন কামারপুকুর, তাকে তার বক্তব্য রাখার জন্য। মহারাজের বক্তব্যের বিষয় ভাব প্রচার, সদস্য আশ্রম ও কোঅর্ডিনেটরের ভূমিকা। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, শ্রী শ্রী স্বামীজি মহারাজ, তাঁদের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকের আমাদের এই সভার যিনি সভাপতি, পূজনীয় শ্রীমৎ স্বামী দেবরাজানন্দজি মহারাজ, তাঁর শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পূজনীয় শ্রীমৎ স্বামী নিরন্তরানন্দজি মহারাজ, তাঁকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এছাড়া রয়েছেন স্বামী ভক্তিপ্রিয়ানন্দজি মহারাজ, স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ, তাঁদেরকে আমার স্নেহ, প্রীতি, ভালোবাসা জানাই। এছাড়া আরও 4 জন, তারা বিশিষ্ট ব্যক্তি। আমাদের যে 36টা ভাবপ্রচার পরিষদ রয়েছে, তারাও 4টি পরিষদের 4 জন কনভেনার। তাদেরকে আমি সবাইকে আন্তরিকভাবে শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার জানাই। এখানে যারা বসে রয়েছেন পূজনীয় মহারাজবৃন্দ, তাদের প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সন্ন্যাসী ও ব্রহ্মচারী ভাইদেরকে আমার স্নেহপ্রীতি ভালোবাসা। মাতাজি, ব্রহ্মচারিণী যারা রয়েছেন, তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা, যথাযোগ্য নমস্কার জানাই। এছাড়া বিভিন্ন প্রান্ত থেকে আগত আশ্রম থেকে 2 জন করে প্রতিনিধি তারা এসেছেন। তারা এক একটি আশ্রমের প্রতিনিধিত্ব করছেন, তাদের যথেষ্ট মূল্য রয়েছে, গুরুত্ব রয়েছে। তাদেরকে আমি সবাইকে আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করি, শুভেচ্ছা ও নমস্কার জানাই। আমার এখানে বলার বিষয় ভাবপ্রচার, সদস্য আশ্রম ও কোঅর্ডিনেটরের ভূমিকা বা সংযোগকারী, তাদের কি ভূমিকা। ভাবপ্রচার, সদস্য আশ্রম এবং যারা সংযোগকারী, তাদের কি ভূমিকা। ভাবপ্রচার সম্বন্ধে আমরা গতকাল থেকে অনেক কথা শুনেছি।
সদস্য আশ্রম বলতে আমি বলবো যারা এখানে এসেছেন সবাই সদস্য আশ্রম। সদস্য আশ্রম হওয়ার জন্যে আমাদের বেলুড় মঠ থেকে যে 10 দফা নির্দেশাবলী রয়েছে, সেই নির্দেশাবলী যারা পালন করেছেন তারাই এই পরিষদের সদস্য হয়েছেন। আরেকটি পর্যবেক্ষণাধীন আশ্রম, যারা এই পরিষদের সদস্য হতে চান এই মর্মে তারা আবেদন করেছেন, তাদেরকে আমরা সদস্য করব এইভাবে পর্যবেক্ষণ আমরা করছি। কারণ দুটি হলো, একটি যারা সদস্য হয়ে গেছেন মানে 10 দফা নির্দেশাবলী তারা পালন করেছেন, কিন্তু এখনও পালন করতে হবে। আর পর্যবেক্ষণাধীন যারা আছেন তাদেরকে অবশ্যই পালন করতে হবে, দুটি। আরেকটি আমি বলবো যে যারা যে সমস্ত আশ্রমগুলি এখনও তারা আমাদেরকে আবেদন করেননি এবং শ্রী ঠাকুর, শ্রী মা এবং শ্রী স্বামীজি মহারাজের নামাঙ্কিত অনেক আশ্রম আছে, আমাদের তাদেরকেও চেষ্টা করতে হবে যে আমাদের এই যে মূল ভাবধারা বা মূল ভাবের যে স্রোত, সেই স্রোতের নিকটবর্তী কী করে আনা যেতে পারে। কারণ আমাদের যে 10 দফা নির্দেশাবলী বা নমুনা সংবিধান যেটা রয়েছে তার মধ্যে বলা আছে যে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের সদস্য আশ্রম হতে গেলে প্রতিষ্ঠানগুলিকে সাধারণভাবে বেলুড় মঠের নির্দেশিত 10 দফা নির্দেশাবলী মেনে চলতে হবে। এবং শুধু তাই নয়, বলা হচ্ছে যদি কোনো আশ্রম, বলা হচ্ছে শ্রী ঠাকুর, শ্রী মা ও শ্রী স্বামীজির নামাঙ্কিত আশ্রমগুলিকে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলনের মূল স্রোতের নিকটতর করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো এই 3টে ক্যাটাগরির আশ্রম হলো যে একটি যারা সদস্য আশ্রম আছেন, যারা সদস্য আশ্রম হতে চান, পর্যবেক্ষণাধীন আছেন, এবং যে সমস্ত আশ্রম আছে যারা এখনও আমাদের কাছে আবেদন করেনি বা তাদেরকে আমরা চেষ্টা করব। এই প্রসঙ্গে একটি কথা আমার মনে পড়ছেন, পূজনীয় শ্রীমৎ স্বামী আমাদের রামগোপাল স্বামী প্রমেয়ানন্দজি মহারাজ, পূজনীয় শ্রীমৎ স্বামী প্রমেয়ানন্দজি মহারাজ একটি ভাবপ্রচার পরিষদের একটি মিটিংয়ে, আমাদের বেলুড় মঠের হেডকোয়ার্টার্সে একটি মিটিংয়ে তিনি বলেছিলেন যে দেখো, সমস্ত আশ্রমগুলি যখন আমাদের ভাবপ্রচার পরিষদের মিটিং হয়, পরিষদের মিটিংয়ে একটি আইটেম থাকে যেটি হচ্ছে সদস্য আশ্রমগুলিকে সংযুক্ত করা বা বিযুক্তিকরণ, একটি আইটেম থাকে। সেখানে তিনি বলতেন দেখো, বিযুক্তি কখনো আমরা করি না, আমাদের এখানে সবসময় আহ্বান আছে, বিসর্জন নেই, পারতপক্ষে বিসর্জন নেই। এই কারণে যে আমরা সাধারণত খুব গ্রস মিস্টেক করলেও আমরা তাদেরকে সংশোধন করে নেবার চেষ্টা করি, তাদেরকে সাহায্য করি। সেইটাই আমাদের নির্দেশ দেওয়া রয়েছে। যদি কেউ ভুল করে থাকে তাদেরকে প্রথমে চিঠি দেওয়া হয়, চিঠি দিয়ে সংশোধন হতে বলা হয়, তারপরে তারা যদি না হয় তখন আমরা তাদেরকে বিযুক্ত করি, নাহলে সাধারণত আমরা বিযুক্তিকরণ করিনি। এটি পূজনীয় শ্রীমৎ স্বামী প্রমেয়ানন্দজি মহারাজ বলেছিলেন যে দেখো, আমাদের বিযুক্তি এর মধ্যে কখনো হয় না সাধারণত। তো সেই জন্যে আমাদের আশ্রম সবসময়তেই আমরা চেষ্টা করব যারা এসে গেছে তাদেরকে সাহায্য করব, তাদের ভুল ত্রুটিগুলো কি করে তারা সংশোধন করে নিতে পারে। এখন বলবো যে আমাদের সদস্য আশ্রম কারা হতে পারে বা কী রকম তারা হবেন। যেমন ধরুন, আমরা এখন বেলুড় মঠে এসেছি, এত সুন্দর পরিবেশ, পূজনীয় আমাদের ভাইস প্রেসিডেন্ট মহারাজজি তারা এত সুন্দর আমাদের আশীর্বচন দিয়ে গেছেন, সাধারণ সম্পাদক মহারাজজি এবং অন্যান্যরা, এত সুন্দর একটি পরিবেশ যেটা আমাদের জীবনে মনে রাখার মতো, যে হ্যাঁ, আমরা একটা সম্মেলন তাতে যোগদান করেছিলাম। তো এই সম্মেলন আমরা যখন এসেছি এখানে, আপনারা নিশ্চয়ই অনুভব করছেন যে বেলুড় মঠের কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। বেলুড় মঠে যখন যাই, ঠাকুর যেন জাগ্রত বসে রয়েছেন, একটা আধ্যাত্মিক ভাব গমগম করছে।
সাধু ব্রহ্মচারীরা এখানে রয়েছেন, এখানে পাঠ আলোচনা, তো এই যে একটা শান্তির একটা বাতাবরণ, আমরাও যখন আমরা আমাদের ভাবপ্রচার পরিষদের আশ্রমগুলি, যারা সদস্য আশ্রম, তাদের ওখানে যখন যাই, কোনো আশ্রমেও দেখেছি এই রকম সুন্দর পরিবেশ, তারা সুন্দর করে গুছিয়ে রেখে দেন, তারা সুন্দর করে পূজা পাঠ করেন, সেখানে পাঠ আলোচনা হয় এবং সেবামূলক কাজ হয়। সেখানে মানুষ যখন যান তারা একটা শান্তি অনুভব করেন। কারণ কি, এই গতকাল থেকে আমাদের আলোচনা হচ্ছে যে আমাদের মটো হচ্ছে আত্মন মোক্ষার্থম জগৎ হিতায় চ। এইটি সমস্ত আশ্রমেরই মটো হওয়া উচিত, এবং শিবজ্ঞানে জীব সেবা এবং অন্যান্য যা কিছু আমাদের বীরভূম মঠ এবং রামকৃষ্ণ মঠ ও মিশনে যা কিছু হচ্ছে, সমস্ত আশ্রমগুলি ঠিক সেইভাবেই যদি পরিচালিত হয়, তাহলে আমরা দেখব যে সেই আশ্রমগুলি সত্যিকারের আমাদের সদস্য হওয়ার উপযুক্ত কি না। সেই জন্য সেই আশ্রমগুলো সব রকমই সেইভাবেই আমরা মেনে চলতে চেষ্টা করব। তাহলে দেখব যে হ্যাঁ, আমরা বলতে পারবো আমরা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের সদস্য আশ্রম। এটি গেল আশ্রম। এরপরে আমি বলতে চাই যে কোঅর্ডিনেটর বা সংযোগকারী, তাদের ভূমিকা কীরকম হওয়া উচিত। আমি সবসময় মনে করি কোনো কাজ বা কোনো বিষয়ে যদি আমার হলে কি হতো সেটা যদি চিন্তা করি, যে একটা মানুষের বিপদ হয়েছে, ওই বিপদটা আমি অনুভব করতে পারবো না যতক্ষণ না মনে করবো যে ওইটা যদি আমার হতো তাহলে আমি কি করতাম। ঠিক সেই রকম আমি মনে করি যে একজন সংযোগকারী হলে, আমি যদি একজন সংযোগকারী হই এবং 5টি আশ্রম আমাকে দেখাশোনা করার জন্যে, তাদের সংযোগ স্থাপন করার জন্যে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তো আমি কি করতাম। সেই জন্যে তখন আমি ভাববো স্বামী গহনানন্দজি মহারাজ, পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ, আমাদের চতুর্দশ প্রেসিডেন্ট মহারাজজি, তিনি একটা কথা আমাদের বলতেন। অনেক সাধুরাও এই ঘটনাটি জানেন বা এই কথাটি জানেন। হঠাৎ করে একদিন দেখে বলছেন, আমাকে দেখে বলছেন, মনে আছে তো? আমি খুব অবাক হয়ে গেলাম। মনে আছে তো মানে কি মহারাজ, কি বুঝতে পারলাম না। আর এটা জানো না, মনে আছে তো? মনে আছে তো মানে কেন তুমি ঘর বাড়ি ছেড়ে এসেছিলে, ওটা মনে আছে তো? সাধুদের দেখা হলে এই কথা বলবে। তাহলে আমরা আমাদের জীবনের উদ্দেশ্য ভগবান লাভ আর আত্মন মোক্ষার্থম জগৎ হিতায় চ, এইটাই আমাদের যেন মনে থাকে সারা জীবন। তাহলে আমার কোঅর্ডিনেটর হতে গেলে কেন আমি কোঅর্ডিনেটর হয়েছি, কেন আমি এই মানুষের সেবার জন্য আমি এসেছি, এইটা যদি আমরা মনে রাখি, তাহলে প্রত্যেকটি আশ্রমের সঙ্গে যে সংযোগ স্থাপন, যে প্রত্যেকটি আশ্রম আমার নিজের আশ্রম, 5টি আশ্রমের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, মানে আমি এই 5টি আশ্রম আমি দেখাশোনা করব, তাদের উন্নতি বিধানের চেষ্টা করব। তাহলেই কিন্তু সুন্দর করে আমরা সংযোগকারী, ভালো সংযোগকারী হতে পারবো। তাহলেই কিন্তু আমাদের পরিষদের কাজ সুন্দর হবে। এই কথা জানিয়ে আবার সবাইকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার এবং প্রণাম যথাযোগ্য জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। পূজনীয় মহারাজকে প্রণাম জানাই। এরপর আমি অনুরোধ করব পূজনীয় স্বামী ভক্তিপ্রিয়ানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ বরিশা, তাকে তার বক্তব্য রাখার জন্য। মহারাজের বিষয় ঠাকুর মা স্বামীজির আদর্শে ভক্তদের আধ্যাত্মিক উন্নতি। सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकम् आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमो। रामकृष्णाय ते नमो। আজকের অনুষ্ঠান সভাপতি পরম পূজনীয় স্বামী দেবরাজানন্দজি মহারাজ।
মঞ্চে উপস্থিত পূজনীয় স্বামী নিরন্তরানন্দজি ও স্বামী লোকোত্তরানন্দজি মহারাজ, শ্রদ্ধাভাজন স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি, কনভিনার অভিজিৎ বাবু, দেবনারায়ণ বাবু, সুপ্রতীপ বাবু ও রিপোর্টার দেবাশিস বাবু, সকলকে আমার যথাযোগ্য সম্ভাষণ জানাই। সামনে উপবিষ্ট পূজনীয় সন্ন্যাসী মণ্ডলী, সন্ন্যাসিনী মণ্ডলী, সকলের শ্রীচরণে ভক্তিপূর্ণ নিবেদন, প্রণাম নিবেদন করি। উপস্থিত ভক্তমণ্ডলী, আপনারা সবাই শ্রীরামকৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। সবার হৃদয় গুহায় শ্রীরামকৃষ্ণ বিভূরূপে অধিষ্ঠিত আছেন। তাই আপনাদের সকলের চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমার আলোচ্য বিষয় ঠাকুরমা স্বামীজির আদর্শে ভক্তদের আধ্যাত্মিক উন্নতি। খুব যথার্থ টপিকস। সেই টপিক্সের শুরুতেই আমি বলি শঙ্করাচার্যের সেই উক্তি, দুর্লভম ত্রয়ম এতদ্বৈ দেবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বম মুমুক্ষুত্বম মহাপুরুষ সংশ্রয়। বলছেন জগতে তিনটি জিনিস খুব দুর্লভ: মানুষ জন্ম, সংসার বন্ধন থেকে মুক্তির ইচ্ছা, আর ব্রহ্মজ্ঞ পুরুষের সঙ্গ। এগুলো ঈশ্বরের বিশেষ অনুগ্রহ হলেই তবেই কিন্তু পাওয়া যায়। খেয়াল করে দেখুন, আমাদের কিন্তু তিনটিই হয়েছে। মনুষ্য জন্ম হয়েছে, বন্ধন, সংসার বন্ধন থেকে মুক্তির ইচ্ছা হয়েছে বই কি, না হলে তো সংসারে কত আনন্দ, উৎসাহ, উদ্দীপনার জিনিস থাকতেও আপনারা বাড়িঘর ছেড়ে এসে এই সম্মেলনে যোগ দিয়েছেন। আর প্রত্যেকেই একটি ব্রহ্মজ্ঞ পুরুষ গুরুরূপে পেয়েছেন। কাজেই তিনটি অবস্থায় কিন্তু ফুলফিল হয়ে গেছে। তাহলে এখন উপায়, তাহলে দেখি আমাদের চরম পরম ইষ্ট তিনি আমাদের জীবনের আদর্শটা কি ঠিক করে দিয়ে গেলেন। শ্রীরামকৃষ্ণ অবতার বলছেন, ঈশ্বরই বস্তু আর সব বস্তু। ঈশ্বরকে লাভ করাই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। শুধু শ্রীরামকৃষ্ণ অবতার শুধু একা নন, আমাদের ইষ্ট দেবী মা শারদা, তিনি একবার এক ভক্তের দ্বারা জিজ্ঞাসিত হলেন, মা, জীবনের উদ্দেশ্য কি? মা বললেন, বাবা, ভগবান লাভ করা ও তার পাদপদ্মে সর্বদা মগ্ন হয়ে থাকাই মনুষ্য জীবনের উদ্দেশ্য। শ্রীরামকৃষ্ণ লীলা পার্ষদ, স্বামী বিবেকানন্দ থেকে আরম্ভ করে যতজন আছেন প্রত্যেকেই সেই একই কথাই বিভিন্নভাবে উচ্চারণ করেছিলেন। এ যেন একই বাণীর অনুরোরণ ঘটেছিল, কারণ সবই তো এক সুরে বাঁধা। তাই সবাই আমাদের জীবনের লক্ষ্য হিসাবে ঠিক করে দিয়ে গেছেন, ভগবান লাভই আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য। উপায় স্বয়ং ভগবান নিজেই ঠিক করে গেছেন। বলছেন, এই মনুষ্য জীবনে সংসারের মধ্যে থেকেই ভগবান লাভ সম্ভব। কি করতে হবে? এক, ঈশ্বরের নাম গুণগান করতে হবে। সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। সৎসঙ্গ করতে হবে। ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হবে। নির্জন বাস করতে হবে। সর্বদা মনে সৎ অসৎ বিচার রাখতে হবে। ব্যাকুলতা চাই। ব্যাকুলতা ছাড়া কিছুতেই সম্ভব নয়। আর সেই বিশ্বাস 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 স্বামীজি যার উপর প্রচণ্ডভাবে জোর দিয়েছেন, সেই বিশ্বাসই আমাদের সমস্ত জিনিসের আকর। বিশ্বাস হয়ে গেলে সব হয়ে গেল। বিশ্বাসের চেয়ে বড় জিনিস আর নাই। যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতক করে, ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে, তবু ভগবানের প্রতি এই বিশ্বাসের শক্তিতেই ভারী পাপ থেকে সে মুক্ত হতে পারে। সে যদি বলে আমি এমন কাজ আর করব না, তার কিছুতেই ভয় নাই। সংসারে থেকেও ঈশ্বর লাভ সম্ভব। সকলেই মুক্ত হবে গুরুর উপদেশ শুনে চললেই। সাধু সঙ্গ সম্বন্ধে
একটি পথ নির্দেশ আছে। প্রেমেশানন্দজি মহারাজ একটি জায়গায় বলছেন, সাধুসঙ্গ মানে সাধুর বোচকা বয়ে বেড়ানো নয়। সাধুর নির্দেশিত পথ, সেই নির্দেশিত পথকে নিজের জীবনের অনুশীলনের মধ্যে দিয়ে বাস্তবায়ন করে তোলা। সাধু যা বলে তাই করা, তাকে অনুকরণ নয়, অনুসরণ করা। এই সাধু সঙ্গের ফল, তার মধ্যে ভক্তি, বিশ্বাস, ভগবানের প্রতি ব্যাকুলতা বাড়ে সব দেখেই। খুব সুন্দরভাবেই শ্রীরামকৃষ্ণ অবতার বলছেন, ঈশ্বরের নাম গুণগান করলে কি হয়? এই বৈধি ভক্তিক্রমে অহেতুকী ভক্তিতে পরিণত করে। যে ব্যাকুলতা, যে ঈশ্বরের প্রতি অগাধ ভক্তি নিয়ে তার জীবনকে ভগবানের পাদপদ্মে সঁপে দিতে পারে, কাজেই বিধিবাদীয় ভক্তির মধ্যে দিয়েই সেই চরম অহেতুকী ভক্তি, অনুরাগা ভক্তি, সেই ভক্তিতে পৌঁছানো যায়। শ্রীরামকৃষ্ণ অবতার এক জায়গায় খুব সুন্দরভাবে বলছেন, অনুরাগ বাঘ আমাদের সব কামনা বাসনাগুলোকে খেয়ে ফেলতে পারে। অনুরাগ অঞ্জন চোখে মেখে জগৎকে দেখলে সর্বভূতে সেই ভগবানকেই দর্শন করা যায়। কাজেই ভগবানের প্রতি তার একান্ত অনুরাগ প্রয়োজন। এ তো গেল আমাদের একটি তত্ত্ব কথা, যাকে আমাদের বাস্তবায়ন করতে হবে। শ্রীরামকৃষ্ণ অবতার নিজেই বললেন খুব সুন্দর পথ, বললেন কলিতে অন্নগত প্রাণ, অত সময় কোথায় বেদ উপর বৈদিক কর্ম করার? তাই তিনি বললেন জ্ঞানমিশ্রা ভক্তির কথা। যে ভক্তি কেমন? নারদীয় ভক্তি। ভক্তিসূত্রে আমরা নারদীয় ভক্তি পাই, তাকে সেখানে বলছেন নারদ মুনি, তদর্পিত অখিল আচারতা তদ বিস্মরণে পরম ব্যাকুলতা ইতি। এ কি বাস্তবে সম্ভব? যদি আমরা দক্ষিণেশ্বরের ঠাকুর মা স্বামীজি অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব এবং নরেন দত্তের লীলা দেখি, সেখানে কিন্তু আমরা দেখতে পাই এই অহেতুকী ভক্তি, অহেতুকী ভালোবাসা, তদর্পিত অখিল আচারতা তদ বিস্মরণে পরম ব্যাকুলতা ইতির এক জ্বলন্ত উদাহরণ। নরেন দত্ত আসেন, ঠাকুর তার দিকে বেশ প্রথম খুব গুরুত্ব দেন, পরে যখন গুরুত্ব না দিচ্ছেন, নরেন দত্তর ভেতর জ্বলে যাচ্ছে, কিন্তু কিছুতেই তিনি নিজেকে বলতে পারছেন না। তারপরে একদিন ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, আমি তো তোর দিকে তাকাই না, তবু তুই আসিস কেনে? স্পষ্ট উত্তর, ব্যাকুলভাবে হাউ হাউ করে কেঁদে ফেলে বললেন, আমি যে তোমাকে ভালোবাসি, তোমাকে না দেখলে থাকতে পারি না। ঠাকুরও কাঁদছেন আর সকলকে বলছেন, দেখছো দেখছো নরেন কি বলছে, সে আমাকে ভালোবাসে। এই সেই অহেতুকী ভালোবাসা, ভালোবাসার জন্যই ভালোবাসা। ঠাকুর ভক্তিমার্গের যারা পথ, তাদেরকে এই কথা বলে গেলেন। আরও সুন্দরভাবে স্বামীজি আমাদের পথ নির্দেশ দিয়ে গেলেন। মিশন প্রতিষ্ঠা করার সঙ্গে সঙ্গে বললেন, আমাদের জীবনের লক্ষ্য আত্মনম অক্ষার্থম জগৎ হিতায় চ। আত্মমুক্তি আমাদের জীবনের লক্ষ্য, আর জগতের হিতের মধ্যে দিয়েই আমাদের সেই জায়গায় পৌঁছতে হবে। কিভাবে আমরা হিত করতে পারি জগতের? যদি বলি চ্যারিটি বিগিনস অ্যাট হোম, বাড়িতেই শুরু হোক সেই হিত। আমরা আমাদের সন্তান সন্ততিদের ভগবত বুদ্ধিতে লালন পালন করি, তাদের মধ্যে সেই দেবভাব, শ্রীরামকৃষ্ণ ভাবটা ভাবতে চেষ্টা করি। তাহলে সে যখন আমাদেরকে মানে কোনো রকমভাবে আঘাত দেবে, কোনো দুষ্টুমি করবে, তাহলে ভগবানকে কী করে কি শাসন করব? খুব সুন্দর উদাহরণ দিলেন পূজনীয় স্বামী অশোকানন্দজি মহারাজ। বিদেশের এক লেকচারে তিনি বলছেন, হাউ টু প্র্যাকটিস স্পিরিচুয়ালিটি ইন আওয়ার ডে টু ডে লাইফ। খুব সুন্দরভাবে উপস্থাপন করে তুললেন। বললেন, যখন শিশুরূপী ভগবান কোনো দোষ করবে, তখন বেত্রাঘাতরূপী পূজা উপাচার দিয়ে তার পুজো করা উচিত। কারণ তখন কিন্তু কোনো বিদ্বেষ নিয়ে নয়, তার মধ্যে ওই ভগবত ভাবনা নিয়েই তার ভাবা উচিত, ভগবান তুমি আমার কাছে এই রূপে পূজা নিতে এসেছো, এই নাও সেই পুজো উপহার। তাকে বেত্রাঘাতে আঘাত করা মানেই কখনো তার প্রতি বিদ্বেষ ভাব নিয়ে নয়, তার প্রতি কোনো রকম ঘৃণা ভাব নিয়ে নয়। তার মধ্যে দেবত্ব আছে, সেটিকে সম্পূর্ণরূপে প্রস্ফুটিত করে তোলাই যে আপনার দায়িত্ব, সেই দায়িত্বটাকে সুসম্পন্ন করে তোলাই বোধহয়
শ্রীরামকৃষ্ণ অবতারের সেই উদ্দেশ্য, প্রত্যেকের মধ্যে যে ভগবান আছেন সেই ভগবানকে যে করে হোক আমাদের সামনে উপস্থাপিত করতে হবে, তার মধ্যে প্রকাশিত বিকশিত করতেই হবে। শুরু হোক আমাদের জীবনের সেই ভগবান লাভই জীবনের উদ্দেশ্যের সাধনা। প্রতিটি বাড়িতে প্রতিটি শিশুকে ভগবত বুদ্ধিতে পূজা অর্পণ করে মানুষ করে তুলুন। তারপর সেই দেব শিশুকে এরকম রামকৃষ্ণ মিশন মঠ সঙ্গে প্রেরণ করুন। সেই বার্তা পৃথিবীময় ছড়াবে তারাই তো সত্যিকারের শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের সৈনিক হবে। শুরু হোক বাড়ি থেকেই আমাদের এই সাধনা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। প্রণাম জানাই পূজনীয় শ্রীমৎ স্বামী ভক্তিপ্রিয়ানন্দ মহারাজজিকে। এরপর আমি অনুরোধ করব পূজনীয় শ্রীমৎ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর, মহারাজকে তাঁর বক্তব্য রাখতে। মহারাজের বক্তব্যের বিষয় রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শে যুবকদের অনুপ্রাণিত করতে সদস্য আশ্রমগুলির কর্তব্য। ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। মঞ্চে উপবিষ্ট পূজ্যপাদ শ্রীমৎ স্বামী দেবরাজানন্দজি মহারাজ, নিরন্তরানন্দজি মহারাজ, লোকোত্তরানন্দজি মহারাজ ও ভক্তিপ্রিয়ানন্দজি মহারাজকে আমার ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। উপস্থিত আছেন শ্রী অভিজিৎ চ্যাটার্জি, শ্রী দেবনারায়ণ পাত্র, শ্রী সুপ্রতীপ চক্রবর্তী এবং শ্রী দেবাশিস রায়। তাঁদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাই। সভাকক্ষে উপস্থিত সমস্ত সন্ন্যাসী মহারাজেরা, সন্ন্যাসিনী মাতাজিরা, ব্রহ্মচারী মহারাজেরা, ব্রহ্মচারিণী যারা রয়েছেন তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম জানাই। যারা সুধী ভক্তমণ্ডলী রয়েছেন তাদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা। এই পর্যায়ের আলোচনার বিষয়বস্তু রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শে যুবকদের অনুপ্রাণিত করতে সদস্য আশ্রমগুলির যে কর্তব্য। আমরা আমাদের রামকৃষ্ণ সংঘের ইতিহাসের পটটিকে যদি খেয়াল করি তাহলে দেখব যে এর ইতিহাস আসলে যুবকদের সংঘবদ্ধ হওয়ার ইতিহাস। ঠাকুর যুবকদের ভালোবাসতেন, তাদেরকে তিনি নূতন হারি বলে সম্বোধন করেছিলেন, তাদেরকে তিনি একজোট করেছিলেন দক্ষিণেশ্বর থেকে কাশীপুর পর্যন্ত, এবং তাদেরকেই তিনি এই বিরাট সংঘ তৈরির ভার দিয়ে গিয়েছিলেন। অধিনায়ক নির্বাচিত করেছিলেন যুবনায়ক, যুবশ্রেষ্ঠ বিবেকানন্দকে। এই যুবক ভক্তরাই কিন্তু তাই তৈরি করলেন ঠাকুরের নির্দেশে এই মহাসংঘ। মায়ের সেবাতেও জীবন উৎসর্গ করেছিলেন যুবক ভক্তেরা। রামময়, বরদা, রাসবিহারী, কোয়ালপাড়ার যুবক ছেলেরা তারা মায়ের সেবার জন্য নিজেদেরকে উৎসর্গ করলেন। রামকৃষ্ণ সংঘের এক অপূর্ব আখ্যান তারাও রচনা করেছেন। স্বামীজির কাছেও এসে পৌঁছেছিলেন এই যুবকরা। স্বামীজি যখন আমেরিকায়, তখনই কিন্তু যুবকরা এসে জুটছেন তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে। তার পরবর্তী অত্যন্ত জানা ইতিহাস এখানে বলাই বাহুল্য। তাই রামকৃষ্ণ সংঘে বহমান এই যে যুব সংগঠনের ইতিহাস, সেটিকে ধরে রাখার দায় এই রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ ভাবাদর্শে তাদের অনুপ্রাণিত করার দায় আমাদের ভাবপ্রচার পরিষদের আশ্রমগুলিরও সমানভাবে রয়েছে। সেই দায় পালনের ক্ষেত্রে যেগুলো আমাদের কর্তব্য হতে পারে তাকে আমরা মুখ্যত দুভাগে ভাগ করতে পারি। এক, তাত্ত্বিক কর্তব্য, দুই, ব্যবহারিক কর্তব্য। তাত্ত্বিক কর্তব্য বলতে আমরা বুঝতে চাই সেই কাজগুলোকে যেগুলো করলে আসলে যুবকদের মধ্যে ভাবের জগৎটা ধীরে ধীরে তৈরি হবে। ভাব সংশুদ্ধি না হলে, ভাবের জগৎ দৃঢ় না হলে কাজের জগৎ কখনো কিন্তু ভালো, ইতিবাচক বা সদর্থক হতে পারে না।
সে কারণে এই তাত্ত্বিক ক্ষেত্রটা প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে ব্যবহারিক ক্ষেত্র। ব্যবহারিক ক্ষেত্রকেও ভালো হতে হবে, গুরুত্বপূর্ণ হতে হবে এই কারণে যাতে কিনা যা তত্ত্বের দিক থেকে, ভাবনার দিক থেকে জোগাড় করা সম্ভব হচ্ছে তাকে জীবনে অনুশীলন করে দেখতে হবে বা দেখাতে হবে। এবং এই দুটো ক্ষেত্রই আসলে যুবকদেরকে যে কোনো ভাবাদর্শে অনুপ্রাণিত করে, এটা ইতিহাস বলেছে। রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ ভাবাদর্শেও একথা সত্য। তাত্ত্বিক ক্ষেত্রে যেগুলো করণীয় আমাদের হতে পারে সেগুলোর মধ্য থেকে আমি মুখ্য 4টি বিষয়কে এখানে উল্লেখ করতে চাই। 1, মাসিক, পাক্ষিক বা সাপ্তাহিক পাঠচক্র যেন আমাদের আশ্রমগুলোতে করা সম্ভব হয়। এখানে যুবকরাই আলোচনা করবেন। বই হিসেবে স্বামীজির পত্রাবলী, ভারতী বিবেকানন্দ, মায়ের কথা, কথামৃত, বিশেষত আমার ভারত অমর ভারত এই বইটি পাঠ হতে পারে। আলোচনাও করবেন কিন্তু যুবকেরা নিজেদের মধ্যে। দ্বিতীয়ত, উদ্বোধন বা অন্যান্য রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শ সমন্বিত পত্রিকার বার্ষিক গ্রাহক হতে উৎসাহিত করা উচিত। রামকৃষ্ণ সারদা বিবেকানন্দের বহমান যে ধারা, সেটি এই পত্রিকাগুলোর মধ্য দিয়ে উজ্জ্বল আভায় নিরন্তর প্রকাশিত হয়ে চলেছে। এগুলোর দ্বারাও কিন্তু ভাবসংশুদ্ধি সম্ভব। 3, পাঠচক্রের পর আবশ্যিকভাবে ধ্যান অনুশীলনের সময় অবসর রাখা দরকার। আমাদের বেলুর মঠের যে ইউথ সেল আছে সেখান থেকে এটি তৈরি হয়েছে একটি সুন্দর গাইডলাইন মেডিটেশন, গাইডেড মেডিটেশনের জন্য। সেটি ভাবপ্রচার পরিষদের মাধ্যমে আমাদের আশ্রমগুলোতে নিশ্চয়ই পৌঁছে যেতে পারে এবং সেটি যদি অনুসরণ করা যায় তাহলে কিন্তু ছেলেরা, যুবকরা, যুব সদস্যরা এই ধ্যানানুশীলনের সুযোগ পেতে পারে। এবং চতুর্থত, যারা আগ্রহী যুবক, যারা নিষ্ঠাবান যুবক, তাদের এই রামকৃষ্ণ সারদা ভাবাদর্শ, বিবেকানন্দ ভাবাদর্শে দীক্ষা গ্রহণের ব্যবস্থা করে দেওয়া, সুযোগ করে দেওয়া। এর ফলেই ভাব সংশুদ্ধি কিন্তু ক্রমাগত বাড়তে থাকবে, ভাবটি দৃঢ় হবে। এই 4টি তাত্ত্বিক কর্তব্য আমাদের আশ্রম থেকে আমরা পালনের চেষ্টা করতে পারি। ব্যবহারিক ক্ষেত্রে আমরা মুখ্যত 7টি জায়গাকে নির্বাচন করবার চেষ্টা করেছি। 1, আশ্রমের বিভিন্ন উপসমিতি বা সাব কমিটিতে যুবকদের নেওয়া এবং সেই সাব কমিটির যে কাজ, ধরুন সাংস্কৃতিক সাব কমিটি, প্রার্থনা কক্ষ সাব কমিটি, এগুলোতে ঘুরিয়ে ঘুরিয়ে তাদেরকে দায়িত্ব দেওয়া এবং সুযোগ করে দেওয়া। আশ্রমের যে বিভিন্ন কাজ, সাধারণ কাজগুলো, দৈনন্দিন কাজগুলো, প্রশাসনিক কাজগুলো, সেগুলোতেও তাদেরকে যুক্ত করার চেষ্টা করা। 3, রিলিফ, ফ্রি কোচিংয়ে পড়ানো, ব্লাড ডোনেশন ইত্যাদির ব্যবস্থা করার জন্য তাদেরকে উৎসাহিত করা। এতে আশ্রম যেমন চারিদিকের সঙ্গে সংযুক্ত হবে, যুবকরাও কিন্তু হাতে নাতে কাজ করবার সুযোগ পাবে, তাদের প্রশিক্ষণ তৈরি হবে এবং এই সেবা কাজে অংশ নেওয়ার জন্যে স্বামীজির যে তাদের প্রতি আহ্বান, সেই আহ্বানটি তারা জীবনে ফলপ্রসূ করতে পারবে। 5, রামকৃষ্ণ মঠ বা মিশনের কাছাকাছি থাকা শাখা কেন্দ্র, বিশেষত বেলুর মঠ, কামারপুকুর, জয়রামবাটি, মায়ের বাড়ি, স্বামীজির বাড়ি প্রভৃতি রামকৃষ্ণ তীর্থ পরিক্রমায় তাদের উৎসাহ দেওয়া, সুযোগ করে দেওয়া, এটিও কিন্তু তাদেরকে এই ভাবের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত হওয়ার একটি পরিসর তৈরি করবে। 6, উক্ত কেন্দ্রের উৎসবে বা কাজে, এইসব কেন্দ্রগুলোর উৎসবে বা কাজে স্বেচ্ছাসেবক হতে তাদের সুযোগ করে দেওয়া এবং উৎসাহ দেওয়া। 7, ব্রতচারী, যোগাসন, বিবেক বাহিনী, চলমান বাহিনী, ভোকেশনাল ট্রেনিং, গদাধর অভ্যুদয় প্রকল্প প্রভৃতির মাধ্যমে শিশু ও কিশোরদের যোগদান করানো। দেখা যাবে এই শিশু কিশোররা যখন বড় হবে তাদের মধ্যে থেকে কিছুজন যৌবনে এই আশ্রমগুলোর সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করবে বা যুক্ত থাকবে।
তাত্ত্বিক ও ব্যবহারিক ক্ষেত্রে এই কর্তব্যগুলো পালন যদি আমরা করি, তাহলেই কিন্তু আমাদের এই যুবকদের সংগঠিত করার ক্ষেত্র তৈরি হবে। আশ্রমে আধ্যাত্মিক পরিবেশ রাখা জরুরি। আশ্রমের প্রবীণ সেবক ও সদস্যদের নিঃস্বার্থ ভালোবাসা ও সুসম্পর্ক প্রয়োজন। যুবকদের ভালোবাসা প্রয়োজন। আশ্রমের সব কর্মীদের পবিত্রতা, অনাসক্তি, সততা, অন্তর্মুখীনতা থাকা জরুরি। রামকৃষ্ণ সংঘের আদর্শ ও ভাব যেন সবসময় যুক্ত থাকে। সক্রিয় যুব পাঠচক্র আশ্রমের তৈরি করতে হবে। সক্রিয় যুব পরিষদ যেন প্রতিটি ভাব প্রচার পরিষদে থাকে। আজকের ভারতবর্ষে যৌব শক্তি ঋদ্ধ ও প্রাচুর্যে ভরপুর। আজকের সমগ্র পৃথিবী এই যৌব শক্তি একটা উত্তাল অগ্রগতি দেখছে, কিন্তু সেখানে জড়শক্তি এসে পৌঁছেছে। রামকৃষ্ণ সারদা বিবেকানন্দের আধ্যাত্মিক আদর্শ যৌবনকে সঠিক পথে পরিচালনা করতে পারে। আমাদের একজন বিখ্যাত বাংলার সাহিত্যিক তার একটি বিখ্যাত উপন্যাসে একটি লাইন লিখেছিলেন, এই যৌবন জল তরঙ্গ রুধিবেকে। প্রশ্ন করে উত্তর দিয়েছিলেন, হরে মুরারে, হরে মুরারে, হরে মুরারে। আমাদের মনে হয় আজকের যৌবন জলতরঙ্গকে নেতিবাচকতা, ধ্বংসাত্মকতা থেকে উদ্ধার করে গঠনের পথে, শান্তির পথে, মুক্তির পথে চালনা করতে পারে রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ ভাবাদর্শ। আপনারা, আমরা সবাই একদিন কৈশোর বয়সে যৌবনের প্রারম্ভে এসেছিলাম এই ভাবাদর্শে। সেদিনের অনুপ্রেরণা লাভ করেছিলাম আমরা। আজ আমাদের সময় এসেছে টু পাস অন দ্য কাপ অব ইন্সপিরেশন, প্রেরণার পানপাত্র তাদের হাতে তুলে দেওয়ার। ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা সেটি যেন আমরা করতে পারি। ধন্যবাদ, নমস্কার। পূজনীয় স্বামী শাস্ত্রজ্ঞানন্দ মহারাজকে প্রণাম জানাই তার সুচিন্তিত বক্তব্যের জন্য। এরপর আমি আহ্বান করব শ্রী অভিজিৎ চট্টোপাধ্যায় মহাশয়কে, যিনি আহ্বায়ক, বর্ধমান বাঁকুড়া পরিষদ। অভিজিৎ বাবুর বক্তব্যের বিষয় পরিষদ আশ্রমগুলিতে ভাব প্রচারের প্রয়োজনে আধ্যাত্মিক আলোচনা ও রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য বিক্রয়ের গুরুত্ব। জননীং শরদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মিতয়ুষত্তা প্রণমামি মুহুর্মুহুর। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, শ্রী শ্রী স্বামীজি মহারাজের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম। উপস্থিত পূজনীয় মহারাজদের শ্রীচরণে প্রণাম ও উপস্থিত মাতাজিদের শ্রীচরণে প্রণাম। উপস্থিত সমস্ত প্রতিনিধিদের আমার নমস্কার এবং অভিনন্দন। মাননীয় শ্রুতিবর্গ, আজকে আমার আলোচ্য বিষয় ভাবপ্রচার পরিষদের আশ্রমগুলির প্রয়োজনে আধ্যাত্মিক আলোচনা ও শ্রীরামকৃষ্ণ বেদান্ত সাহিত্য বিক্রয়ের গুরুত্ব। আমাদের আশ্রম এবং সংলগ্ন আশ্রমগুলির পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া অঞ্চলে অবস্থিত ঠাকুরের কার্যাবলী ও স্বামীজির প্রদর্শিত পথে ঠাকুরের কার্যাবলী ও তাদের নিয়মিত অনুষ্ঠানাদি হয়ে থাকে, যার মধ্যে রয়েছে নিত্য নৈমিত্তিক বা সামাজিক পূজা, উপাসনা, ধ্যান ও প্রার্থনা। ভক্তদের উপস্থিতিতে ঠাকুরের নাম, গান ও ভক্তদের মধ্যে সমর্থ ব্যক্তিগণ এর মধ্যে অন্য সকলকে ঠাকুর মা স্বামীজির জীবন আদর্শ নিয়ে আলোচনা। যুবকগণকে স্বামী বিবেকানন্দের ভাবধারা অবলম্বনে আকৃষ্ট করে তাদের জীবনের গতি এবং দেশ, সমাজ ও সাধারণ মানুষের ভেতরে কল্যাণমূলক কর্মের প্রেরণা দান। এই প্রেরণাদানের দ্বারা অনুপ্রাণিত হয়ে দরিদ্র মানুষের কল্যাণের জন্য কয়েকটি প্রকল্প গ্রহণ করা। তার মধ্যে রয়েছে দুস্থ ও পীড়িত মানুষদের যথাযোগ্য দৈহিক সেবা, মানসিক সেবা ও নৈতিক সেবা। এর দ্বারা অনুপ্রাণিত হয়ে এই যুবকগণ গ্রামে গ্রামে দূর দূরান্তে সাধারণ মানুষকে উচ্চ চিন্তা এবং অন্যান্য প্রয়োজনাদি সাধনের জন্য উন্নয়নমূলক পরিকল্পনা। এটি শ্রীরামকৃষ্ণকে অবলম্বন করে স্বামী বিবেকানন্দের বাণী জীব ও শিব এই তত্ত্বে প্রতিফলিত করা। এই কাজের আনুষঙ্গিক রূপ মানুষকে উচ্চ চিন্তায় শিক্ষিত করবার জন্য স্বামী বিবেকানন্দ
বাণী ও শ্রীরামকৃষ্ণের ভাবকে প্রকাশিত করবার জন্য পুস্তক আকারে মানুষের কাছে ছড়িয়ে দেওয়া। বালক বালিকা যুবক যুবতীদের মনে বহু জিজ্ঞাসার উত্তর এই সব পুস্তকগুলির ভেতর দিয়ে তারা সাহচর্য লাভ করবে। এই জন্য পুস্তক বিক্রয় এবং ঠাকুর মা স্বামীজির আলোকচিত্র ও জীবনাবলী জনসাধারণের কাছে ধীরে ধীরে বিস্তার করে দেওয়া। এতে কোনোরূপ ধর্মীয় গোঁড়ামির স্থান নেই। উদার দৃষ্টিভঙ্গির থেকে অগণিত মানুষ সামগ্রিক কল্যাণের জন্য উদ্বুদ্ধ করা এবং কার্যে পরিণত করাই এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। পুনরায় ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই। উপস্থিত পূজ্যপাদ মহারাজদের প্রণাম ও মাতাজিদের প্রণাম জানিয়ে সমস্ত ভক্তগণকে শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। নমস্কার। আন্তরিক ধন্যবাদ শ্রী অভিজিৎ চট্টোপাধ্যায় মহাশয়কে তার সংক্ষিপ্ত বক্তব্য পরিবেশন করার জন্য। এরপর আমি অনুরোধ করব শ্রী দেবনারায়ণ পাত্র মহাশয়কে, যিনি হাওড়া পরিষদের আহ্বায়ক। তার বক্তব্যের বিষয় ঠাকুর মা স্বামীজির ভাব প্রচারে ভক্তদের ভূমিকা। প্রথমেই আমি আমাদের সংঘগুরু পরম পূজ্যপাদ শরণানন্দজিকে প্রণাম জানাই। তার সাথে আমাদের যারা বরণীয় পূজনীয় ভাইস প্রেসিডেন্ট মহারাজরা আছেন তাদেরকে প্রণাম জানাই। এখানে আমাদের মঞ্চে আমাদের সভাপতি হিসেবে রয়েছেন দেবরাজনন্দজি, তাকে প্রণাম জানাই এবং অন্যান্য মহারাজদেরকে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সামনে রয়েছেন আরও অনেক সন্ন্যাসী মহারাজ, তাদেরকে প্রণাম জানাই। যারা সন্ন্যাসিনী এসছেন তাদেরকে প্রণাম জানাই, মাতাজিদেরকে। এবং আমার হাওড়া রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের প্রতিটি আশ্রমের সদস্য আমাকে অনুরোধ করেছে এই কথা বলতে, যে বিভিন্ন প্রান্ত থেকে যেসব সদস্যরা এখানে এসে পৌঁছেছেন তাদের প্রত্যেককে আমাদের শুভেচ্ছা জানাতে আগামী নববর্ষের জন্য এবং তাদের সুস্বাস্থ্য কামনা করে। এই বক্তব্যটা রাখার ব্যাপারে যখন আমি চিন্তা করছিলাম তখন তো অনেক কিছু ভাবনা চিন্তা করছিলাম। এখানে এসেও চিন্তা করতে করতে মাথা ভারী হয়ে যাচ্ছিল। সুবিধে হলো যে কাল থেকে যে আলোচনা হয়েছে আমার এই আলোচনাটার আর প্রয়োজন হয় না, প্রয়োজন থাকেই না। এবং এখনও যে আলোচনাগুলি হলেও মহারাজরা যা বললেন, তারপরে ওই ব্যাংক র্যাঙ্ক ট্যাঙ্কের যে চাবুক, যদিও তারপরে রামময় মহারাজের এই কথাটি আমাদেরকে অনুপ্রাণিত করে যে পথে নামো, পথে নামলেই রাস্তা দেখতে পাওয়া যাবে। ভক্তর ভূমিকা, ভাব প্রচারের ভাব কার? স্বয়ং ঠাকুরের। প্রচারের দায়িত্ব স্বামীজির, তিনিই মুখ্য ভূমিকা নিয়েছেন। প্রচারের জন্য করলেন সংঘ, স্থির করলেন আত্মনা মোক্ষার্থং জগদ্ধিতায়, এই হবে আমাদের মূল উদ্দেশ্য। বললেন আমি দাসস্য দাস, আমি প্রভুর দাস। গৃহভক্তদের বললেন সাহায্যের জন্য, গৃহভক্তরা সবাই রাজি হলেন। তাহলে আমরা প্রথমে যদি ভাবি যে এই ভাব প্রচারের দায়িত্ব আমরা যে নিয়েছি, যে ভক্তরা আমরা দীক্ষিত হয়েছি বা দীক্ষিত হইনি কিন্তু ভাব প্রচারের সাথে যুক্ত হয়েছি, কার ভাব আমরা প্রচার করতে এসেছি, তাকে যদি আমরা ঠিকভাবে অনুধাবন না করতে পারি এই ভাব প্রচার করা কখনোই সম্ভব নয়। 1980 সালের যে মহাসম্মেলন হয়েছিল, দ্বিতীয় মহাসম্মেলন, তৎকালীন পরম পূজ্যপাদ বীরেশ্বরানন্দজি সবাইকে আহ্বান করেছিলেন, বলেছিলেন সন্ন্যাসী সংঘ যে পরিমাণ কাজ করছে সে পরিমাণ কাজের দ্বারা সম্পূর্ণ কাজ করা সম্ভব হচ্ছে না দেশের উন্নতির জন্য। অগণিত ভক্ত যারা সামনে রয়েছে তাদেরকে আহ্বান করেছিলেন, বলেছিলেন যারা রামকৃষ্ণের অনুরাগী তাদেরকে এই আন্দোলনে যোগ দিতে বলেছিলেন। এটা একটা মুভমেন্ট, যে মুভমেন্টে সর্বদাই থাকবে বাধা বিপত্তি, কারণ কোনো মুভমেন্ট বাধা বিপত্তি অতিক্রম করে কখনো সাফল্য লাভ করতে পারে না। আমাদের পরম পূজ্যপাদ শরণানন্দজি মহারাজ তার একটি বক্তৃতাতে বলে খুব প্রশংসা করেছিলেন আমাদের ভাব প্রচার পরিষদের। বলছেন বর্তমানে 3টি ধারাতে ভাব প্রচার চলছে, আমাদের রামকৃষ্ণ মঠ মিশন, সারদা মঠ মিশন, এবং বলছেন যে চারপাশে যে ভাব প্রচার পরিষদের আশ্রমগুলি হয়েছে
তারা আমাদের এই ভাবকে সবার কাছে পৌঁছে দিচ্ছে, যার ফলে অগণিত ভক্তবৃন্দ আমাদের সম্বন্ধে জানছেন এবং রামকৃষ্ণ মঠ মিশনে আসছেন, দীক্ষিত হচ্ছেন এবং অনুরাগী হচ্ছেন। কিন্তু তার সাথে এই কথা উনি বলেছিলেন যে এই ভক্তরা কেমন হবে, বলেছিলেন তাদের জীবনে কথায় যেন ঠাকুরমা স্বামীজির কথা প্রতিফলিত হয়, তারা যেন এমনভাবে তৈরি হয় যে সেটা যেন আরেকজনের কাছে একটা উদাহরণস্বরূপ হয়। আমার মনে পড়ছে এখানেই একটি ভক্ত সম্মেলনে আমাদের পরম পূজনীয় জ্ঞানব্রতানন্দজি একটি কথা উল্লেখ করেছিলেন, আমার এখনও সেটা মনে আছে এই কারণে যে একটা উদাহরণস্বরূপ হিসেবে, যে ভক্ত সম্মেলনের পর সবাই যাচ্ছে লাঞ্চের প্যাকেট নেবার জন্য, বিশাল বড় লাইন, গ্রীষ্মের সময় প্রচণ্ড রোদ, তার মধ্যে একটি অতি বয়স্ক মানুষ, বয়সের ভার একটু নুব্জ, তিনিও সেই লাইনের মধ্যে রয়েছেন। তাকে দেখে মহারাজের মনে হলো যে একে একটু সাহায্য করা দরকার, কারণ ইনি এতটা কষ্ট করে কেন যাবেন। তিনি সেই আশা করে তাকে সাহায্য করতে যখন গেলেন, তখন তিনি বললেন, মহারাজ আপনি আমাকে এই কষ্টটা করতে দিন, আমি ঠাকুরের নাম করতে করতে আমি যাচ্ছি, এই আনন্দটুকু আমাকে উপভোগ করতে দিন। এই যে উদাহরণ, এই ভক্তে যদি এই ধরনের হয় তাহলে সবার কাছে এটা উদাহরণস্বরূপ হয়, যেটা বীরেশ্বরানন্দজিও চেয়েছিলেন। এবং শুধু তিনি নন, পরপর যারাই সংঘগুরু হিসেবে এসছেন এবং আমাদের মঠ মিশনের সবাই যারা ভাব প্রচারের সাথে যুক্ত, তারা সবাই চান যে আমাদের ভক্তরা যেন এরকম হন। আমরা এখন দেখছি চারপাশে পানীয় জলের লাইন পাঠানো হচ্ছে, এই লাইনগুলো বিস্তারের সাথে সাথে একটা করে বুস্টার পাম্প বসানো হয়, কারণ একটা জায়গাতে জলের স্রোত যখন কমে আসে তখন এই বুস্টার পাম্প আবার জলটাকে ঠেলে পাঠিয়ে দেয় আরও দূরে। এই প্রতিটি ভাব প্রচারের আশ্রম হচ্ছে সেই বুস্টার পাম্প। সেই বুস্টার পাম্প যদি খারাপ হয় তাহলে ভাব প্রচার ঠিক মতনভাবে হবে না। তার মধ্যে রয়েছে আমাদের ভক্তদের আবার অতিরিক্ত ভালোবাসারও একটি কারণ, অসুবিধের কারণ। ভক্তরা যেরকম আমাদের শক্তি, ভক্তরা আবার আমাদের বিপদেরও কারণ। তাদের ভালোবাসা মাঝে মাঝে আমাদেরকে বিব্রত করে তোলে। আমি একটি ছোট্ট উদাহরণ দিই। একটি আশ্রম যেখানে প্রায় 25-30 জন প্রত্যেক দিন আরতিতে যান, হঠাৎ দেখা গেল সেখানকার লোক সংখ্যা কমছে। কেন কমছে ধরা যাচ্ছে না, সবাই ভাবছে শীতের জন্য কমছে, অন্য কোনো কারণে কমছে, এই কোভিড আসবো করছে সেই জন্য কমছে। পরবর্তীকালে দেখা গেল সেই আশ্রমের আরেকজন ভক্ত আছেন, তিনি স্বভাবত বেশি আশ্রমে আসেন না, কিন্তু তিনি বিভিন্ন মঠ মিশনে যান এবং অনেক তার দান ধ্যানও আছে, খুব ভালো মানুষ। তিনি তার বাগান বাড়িতে একটি মন্দির করেছেন এবং সেই মন্দিরে যে যারা যায় আরতির সময়, তাদেরকে আরতির পর প্রসাদের সাথে 2টি গরম সিঙ্গারা আর একটি মিষ্টি দেওয়া হয়। যাই হোক, তো এরকম ভক্ত তার ভালোবাসার চোটে আরেকটি আশ্রমের ক্ষতি হতে শুরু করে। একটি খুব বড় কথা হচ্ছে যে আধ্যাত্মিকতা শক্তি যদি না থাকে কোনো আশ্রম টিকতে পারবে না। আমাদের যত আশ্রম আছে, আমার যেটুকু অভিজ্ঞতা হয়েছে, আমি বেশি দিন ভাব প্রচারের সাথে যুক্ত নই, মাত্র 12 বছর, তাতে আমি যেটা দেখেছি যে আমাদের যারা এই কমিটিগুলিতে রয়েছে তারা বিশ্বাসই করেন যে তারা ঠাকুরের কাজ করছে। তারা বিশ্বাসই করে না যে আত্মন মোক্ষার্থং জগদ্ধিতায় এই কথাটার মধ্যে কি আছে, এই যে আমরা কাজ করছি এই কাজের মধ্যে আমরা আমাদের মুক্তির পথের দিকে এগিয়ে যাচ্ছি, এই বিশ্বাসটাই আমাদের মধ্যে থাকছে না। কেন থাকছে না? প্রথম কথা হচ্ছে আমরা আমাদের যে গ্রন্থগুলি আছে সেগুলি পাঠ করছি না, জানছি না। এখানে 2টি কথা আছে, একটি হচ্ছে চর্চা, একটি হচ্ছে চর্যা। চর্চা মানে হচ্ছে আমরা পড়ছি, জানছি, কণ্ঠস্থ হয়ে গেছে কথামৃত, রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, কথায় কথায় উদ্ধৃতি দিচ্ছি, কিন্তু চর্যা যাকে জীবনে প্রকাশ করতে হবে, দেখাতে হবে, সেই জায়গায় আমরা পুরোপুরি ব্যর্থ। এবং কোনো আশ্রমের সমস্যা যদি আমাদের এই গ্রন্থগুলি পড়া না থাকে, আমরা সেই সমস্যা কোনো মতেই মেটাতে পারবো না। আমাদের মধ্যে যে বিবাদ মাঝে মাঝে চলে আসে হঠাৎ করে কাঁচা আমির কারণে, সে কারণকে দূর করতে গেলেও এই গ্রন্থগুলির পাঠ এবং সেখান থেকে উদ্ধৃতি দিয়ে যদি কিছু বলা হয়, তবেই সেখানে আমরা একটা কিছু সমাধান করতে পারি। কারণ আমরা অতি ক্ষুদ্র, স্বভাবতই আমাদের কথাতে কাজ হবে না, হবে শাস্ত্রে যারা যা কথাগুলি লিখে গেছেন, ঠাকুর কি বলেছেন, স্বামীজি কি বলেছেন, মা কি বলেছেন, সেই কথার উদ্ধৃতি দিয়ে যদি আমরা উদাহরণ দিয়ে বোঝাতে পারি, তাহলেই তারা সেগুলি বুঝবেন। হিংসা, ক্ষমতাপ্রিয়তা
এই আরেকটি রোগ যেটিকে ঠিক করার জন্য নির্দিধ্যাসনের সাথে 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 প্রত্যেকটি আশ্রমে অনুধ্যান শিবির করা উচিত। প্রায়ই মাঝে মাঝে অনুধ্যান শিবির করা উচিত। পাঠ আলোচনা। আমি আমার কথা বেশি বাড়াবো না, একটি কথা বলে শেষ করি। একজন ভদ্রলোক বলছেন যে কোথায় উড়িষ্যা বা বিহারের কোথাও গেছিলেন, সেখানে দেখছেন যে একটি শ্রাদ্ধ বাড়িতে যেখানে যজ্ঞ হচ্ছে তার পাশে বিভিন্ন ধরনের ঝাঁটা ঝুলিয়ে রাখা হয়েছে, রং বেরঙেরও আছে আর বিভিন্ন ধরনেরও আছে। তো উনি কারণ জিজ্ঞেস করলেন, বললেন এটা আমাদের পরিবারে অনেক দিন ধরে চলে আসছে। না কবে থেকে চলে আসছে? না আমার ঠাকুরদার বাবার বাবা তিনি এটা শুরু করেছিলেন। কেন না, তার বাবা যখন মারা যান তখন দেখা যায় যে ওই যখন শ্রাদ্ধের দিন উঠোন ফুটন পরিষ্কার করে একটা ঝাঁটা ওখানে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। তো ঝাঁটা ঝোলানোটাই ওই ছেলেটি দেখেছিলেন, শিশু সন্তানটি দেখেছিলেন। পরবর্তীকালে তার বাবা মারা যেতে তিনিও একটি ঝাঁটা ঝোলালেন এবং যা হয় ভাবের প্রচণ্ড আবেগে ওই ঝাঁটা ক্রমশ 2, 3, 4 হতে হতে এবারে সেই ঝাঁটার পাহাড় হয়ে গেছে। আমাদেরও দেখি আশ্রমগুলিতে ঠাকুরমা স্বামীজির কথা বাদ দিয়েও আরও অনেক কথার চর্চা হয়, মূল কথাগুলি চর্চা হয় না। আমি আমার সবাইকে আবার আমার ধন্যবাদ জানাই। ওং শান্তি 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 হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। দেবনারায়ণ বাবুকে আন্তরিক ধন্যবাদ তার সুচিন্তিত সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আমি অনুরোধ করব আমাদের এই সভার সর্বশেষ বক্তা শ্রী সুপ্রতীপ চক্রবর্তী মহাশয়কে, যিনি কলকাতা পরিষদের আহ্বায়ক, তার বক্তব্য রাখার জন্য। সুপ্রতীপ বাবুর বক্তব্যের বিষয় ভাবপ্রচার পরিষদের অর্ধবার্ষিক ও বার্ষিক সম্মেলনের গুরুত্ব। সংঘরূপী শ্রী শ্রী ঠাকুর, সংঘজননী মা এবং সংঘনেত্রী নেতা বলতে পারি আমাদের স্বামীজিকে প্রণাম জানাই। এখানে মঞ্চে উপবিষ্ট মহারাজদের প্রণাম জানাই। বিশেষত আজকের এই অধিবেশনে সভাপতিত্ব করছেন স্বামী দেবরাজানন্দজিকে প্রণাম জানাই। সামনে উপবিষ্ট মহারাজদের পায়ে আমার ভুলণ্ঠিত প্রণাম, মাতাজিদের পায়ে প্রণাম এবং উপস্থিত পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে যে বাংলাভাষী যারা আছেন এখানে, তাদেরকে কলকাতা পরিষদের তরফ থেকে আমি শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই। আমার বিষয়টি তো আগেই ঘোষণা করা হয়েছে যে বাৎসরিক এবং ষান্মাসিক অধিবেশন যেটি হয়ে থাকে, আমরা পরিষদের প্রতিটি পরিষদকেই সেটি করতে হয়, তার গুরুত্বের ওপর আলোচনা। এটি ভাবতে গিয়ে প্রথমেই মনে পড়লো আমরা বেলুড় মঠে এসেছি, সামনেই নীলাম্বরবাবুর বাড়ি, সেইখানেই মা একটি দর্শন করেছিলেন। সেই ঘটনাটি যদি আমরা মনে করি দেখব, মা বসে আছেন ঘাটে, চাঁদনি রাত, তার পাশ দিয়ে হঠাৎ ঠাকুর নেমে গেলেন এবং গঙ্গায় দ্রবীভূত হয়ে গেলেন। সেই গঙ্গা বাড়ি জয় শ্রীরামকৃষ্ণ বলে স্বামীজি এসছেন সেখানে, মা ভাবে দেখছেন এবং সেটি ছড়িয়ে দিচ্ছেন অসংখ্য মানুষের মাথায় এবং তারা সঙ্গে সঙ্গে একবারে মুক্তি লাভ করে যাচ্ছে। আমাদের এই পরিষদের অধিবেশনগুলোও সেই রকমই। ঠাকুরমা স্বামীজির ভাব সেইটি যেন ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা ঠাকুর, মা, স্বামীজি এই দিব্যত্রয়ী কিন্তু এই কাজটি করে চলেছেন। আমরা যখনই অধিবেশনগুলি ডাকি, তার একটি সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সেখানে আমরা পূজনীয় মহারাজদের পাই এবং বেলুড় মঠের প্রতিনিধি থাকেন, তার সাথে থাকেন প্রতিটি সদস্য আশ্রমের সদস্যবৃন্দ। তারা তাদের সমস্যাগুলি তুলে ধরেন এবং মহারাজদের কাছ থেকে আমরা সঙ্গে সঙ্গে সেই আশীর্বাণী আমরা পাই। কেননা ভূতসানন্দজির কাছে আমরা একটি কথা বারবার শুনেছি, সেটি জানি ভাব সংশুদ্ধি। ভাব প্রচারের সবচেয়ে বড় সমস্যার কথা হচ্ছে ভাব সংশুদ্ধির একটি দিক। আমরা যে ভাব প্রচার করব, সেটি কি আমরা শুদ্ধভাবে নিজেদের হৃদয়ে গাঁথতে পেরেছি? যদি সেটি না গাঁথতে পারি, তাহলে আমাদের ভাব কখনোই প্রচারিত হবে না, আমাদের দ্বারা কেউই অনুপ্রাণিত হবে না। তাই জন্যে
পূজ্যপাদ ভূষণানন্দজি মহারাজ বারবার ভাব সংশুদ্ধির কথা বলতেন। ভাব প্রচারের আগে নিজেদেরকে তৈরি করা, নিজেদের অবস্থা সম্বন্ধে জানা, আমরা যে কাজটি করছি সেটি ঠিক পথে চলছে কি চলছে না, আমরা যেটি বুঝেছি সেটি ঠিকভাবে বুঝেছি কি বুঝিনি। এই পরিষদের যে অধিবেশন সেগুলি কিন্তু এই পথই আমাদের দেখাতে থাকে। আমরা প্রত্যেকটি আশ্রম নানা রকম কার্যক্রম গ্রহণ করি এবং সেটি 10 দফা নিয়মাবলীর ভেতরই। আমরা জানি 10 দফা নিয়মাবলীতে যা যা আছে আমাদের প্রত্যেককে মানতে বাধ্য, সেই বাধ্যতার কারণেই আমরা সদস্য হতে পারি। কিন্তু সেটি মেনে চলছি কি? আমরা চলার পথে কি কোনো বাধার সম্মুখীন হচ্ছি? তাহলে তার পথ বা উপায় কি? যদি মেনে চলি সেটা জানানো। কেননা আমরা ভাবপ্রচার পরিষদের যে লোগো বেলুড় মঠ করে দিয়েছে, আমরা সবাই জানি যে সংগচ্ছদ্ধাং সংবাদাধ্যাং, একভাবে মিলিত হয়ে আমাদের সেই সমস্যাকে অতিক্রম করতে হবে। আমরা তাই জন্য আশ্রমগুলিকে বারবার মনে করাতে হয়। ভাবপ্রচার পরিষদের পরবর্তী সময়ে যে গাইডলাইনগুলি এসেছিলেন আপনারা যদি দেখেন, তাতে কতগুলি বিষয়ে ভীষণভাবে জোর দেওয়া হয়েছে যে যুবকদেরকে সংঘের যে কার্যকরী সমিতি আছে, কার্যকরী যে বডি আছে, তার মধ্যে নেওয়ার, মায়েদেরকে নেওয়ার এবং নিজেদের খরচের সবচেয়ে বেশি অংশ মানুষের সেবায় খরচ করা, সেগুলিকে জানানো। যদি বেশি পরিমাণে খরচ করে থাকে তাহলে সবাইকে তার জন্য ধন্যবাদ দেওয়া। সেইগুলি কিন্তু আমাদের এই বাৎসরিক এবং ষান্মাসিক অধিবেশনের ভেতর দিয়ে আমরা করতে পারি। যে যে আশ্রম সেই কাজটি করছে সেটি জানালে অন্য আশ্রমগুলো অনুপ্রাণিত হতে পারে এবং তারাও এগিয়ে আসে। আমাদের কলকাতা পরিষদের এখন বলা যেতে পারে এই প্রতিটি আশ্রমেই প্রায় সম্পাদক পরিবর্তনটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এখানে স্থায়ী সম্পাদক প্রায় কেউই থাকে না, সবারই পরিবর্তন হতে থাকে। অনেকেই মহিলাদেরকে তাদের যে কার্যকরী সমিতি আছে তার মধ্যে নিয়েছেন। কেননা আমার মনে হয়েছে আমাদের এই কাজ করতে গেলে যে আমাদের এই নিয়মাবলীগুলি প্রতিটি ষান্মাসিক এবং বাৎসরিক অধিবেশনে মনে করিয়ে দেওয়া। আমরা অনেকেই জানি কিন্তু তা ভুলে যাই, যেটা কথামৃতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আপনারা যদি দেখেন কথামৃততে ঠাকুর একই কথা বারবার বলছেন, কেননা বারবার বলতে বলতে সেটি মনের মধ্যে দাগ কেটে যায়। সেরকম ভাবপ্রচার পরিষদের এই অধিবেশনগুলি আমাদেরকে মনে করিয়ে দেয় আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এবং এগিয়ে চলার পথ। আরেকটি বিষয় নিয়ে আমাদের কালকে থেকে আলোচনা চলছে, যুবকদেরকে অনুপ্রাণিত করা। এই বিষয়ে বলতে গেলে মহারাজ অনেক বিষয়ে বলেছেন, আমি তার সাথে একটি বিষয়ে জাস্ট যুক্ত করতে চাইছি। যেহেতু এখানে পশ্চিমবাংলার সবাই আছেন, আপনারা সবাই জানেন ইনস্টিটিউট অফ কালচারের একটি যুব বিভাগ আছে, সেখান থেকে যুব সম্মেলন আয়োজন করা হয়। আমার মনে হয়েছে যে এই ভাবান্দোলনকে একসাথে আমরা যদি এগিয়ে নিয়ে যাই তাহলে কাজটি আরও সুন্দরভাবে করা যায়। কলকাতা জেলার সাথে এবং প্রতিটি জেলাতেই আছে, আপনারা জানেন ইনস্টিটিউট অফ কালচারের যুব সম্মেলন বিভাগ। তাদের সাহায্যে করা যায় যুব সম্মেলন, পাঠচক্র করা যায়, সব কিছুই করা যায় এবং তার গাইডলাইন দেন তারা। তো আমরা যদি সবাই মিলিতভাবে এই কাজটিকে একটি আন্দোলনের আকারে নিয়ে যাই, যেটা রামকৃষ্ণ ভাবান্দোলনের একটি দিক হবে, তবে মনে হয় কাজটি আরও সুন্দর লক্ষ্যে এগিয়ে যেতে পারবে। আমরা যেন না মনে করি যেটি টুকরো টুকরো করে করার দরকার আছে। আমাদের যত টুকরো হব ততই আমরা হীনবল হব, কেননা একই আন্দোলন, একই লক্ষ্য উদ্দেশ্য, মনোভাবাপন্ন সবাইকে মিলে আমরা এই আন্দোলনটিকে সুন্দর দিকে নিয়ে যেতে পারলে ভালো হয়। আমরা তাই জন্য পরিষদের সভায় বারবার জোর দিই যে তোমরা কালচারের সাথে যোগাযোগ করো। যদি তোমাদের টাকা পয়সার অভাব থাকে তাহলে সেখান থেকে সাহায্য পাবে, বই পাবে। তাই দিয়ে পাঠচক্র এবং তার সাথে যুব সম্মেলন আয়োজন করে এবং আমরা কলকাতায় দেখতে পাচ্ছি কলকাতা পরিষদের তরফ থেকে এটি অনেক পরিমাণে বৃদ্ধি পেয়েছে, যুব সম্মেলনের লক্ষ্য এবং উদ্দেশ্য, এবং অনেক তরুণ প্রজন্মের কাছে আমরা এটা পৌঁছতে পারছি। আরেকটি এই ষান্মাসিক এবং বাৎসরিক অধিবেশন করতে গিয়ে আমরা যেটা লক্ষ্য করেছি, এমন জায়গায় স্থান নির্বাচন করা যে জায়গায় হয়তো কোনো কারণবশত
ঠাকুরের ভাব একসময় খুব বিরাট আকারে ছিল, এখন থেমে গেছে। আমরা কিছুদিন আগে আমাদের যে ষান্মাসিক অধিবেশন হয়ে গেল, এটি রবীন্দ্র কানন বলে একটি জায়গা আছে, সেইখানে আমরা করলাম। তারা যদিও ভাবপ্রচার পরিষদের সদস্য আশ্রম নয়, কাছাকাছি সদস্য আশ্রমদের দায়িত্ব দিয়ে, কেননা সেখানে ঠাকুরের মর্মর মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বীরেশ্বরানন্দজি, এবং অনেক উৎসব তারা করেছিল, যদিও তারা ভাবপ্রচার পরিষদের মেম্বার হয়নি। কিন্তু এখন সেখানে পুজো বন্ধ হয়ে গেছে, কেউ সেখানে যায় না, মন্দিরে পুজোও হচ্ছে না, কোনো কমিটি নেই, কিচ্ছু নেই। তো সেই আশ্রমটিকে যাতে অন্তত পুজো এবং কাজ আরম্ভ করা যায়, সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা সেখানে ষান্মাসিক অধিবেশন করলাম, এবং করার পরে এখন সেখানে নিয়মিত পুজো হচ্ছে, তার সাহায্য করা যাচ্ছে, সেখানে কিছু না কিছু কাজ শুরু করা গেছে। তাই জন্যে আমাদের এই ষান্মাসিক এবং বাৎসরিক অধিবেশনের একটা বিরাট গুরুত্ব আছে। কালকে থেকে যে আলোচনাগুলি চলছে তাকে বাস্তবে রূপায়িত করা এবং প্রতি বছরে দুবার করে অন্তত মিলিত হয়ে সেটিকে চালিয়ে যাওয়ার খুব উপকার আছে। আমাদের এই গুরুত্বটা হৃদয়ে দিয়ে উপলব্ধি আমাদের করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে এই একটি আন্দোলন, এটি ভাবপ্রচার হচ্ছে একটি আন্দোলন। আন্দোলনের পথে চলতে গেলেই নিজেদেরকে আত্মসমীক্ষার দরকার আছে, তার সাথে সাথে সে আন্দোলনে নতুন সৈনিকদের জোগাড় করার দরকার আছে। এই অধিবেশনগুলিতে আমরা যেটা পাই, নতুন সদস্য আশ্রমকে আমরা পাই, তারা এবারই কলকাতা পরিষদের 2টি নতুন আশ্রম আসতে চাইছে, যাদেরকে আমরা পর্যবেক্ষণাধীন করে নেবার কথা হয়তো পরের অধিবেশনে আমরা আলোচনা করব। অতএব নতুন আশ্রমগুলিকে ডেকে নিতে পারি, তাদের সাথে যোগাযোগ করতে পারি, তাদের নিয়ে আসতে পারি এই ষান্মাসিক অধিবেশনে। তাই জন্যে এই ষান্মাসিক এবং বাৎসরিক অধিবেশন নিয়মিত সময়ে, নিয়মিত যে 6 মাস অন্তর যেমনভাবে করা দরকার সেটি করার উপর আমাদের জোর দিতে হবে, এবং প্রতিটি সদস্য আশ্রমকে তাতে যোগ দেবার জন্য অনুপ্রাণিত করতে হবে। পূজ্যপাত যে মহারাজরা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করে তাদের দিন টাইম ঠিক মতো নিয়ে আমাদের এটি করতে হবে। তাই জন্য আমি সবাই কাছে অনুরোধ করব, আসুন এই ভাবান্দোলনের 10 দফা নিয়মাবলীর যে শেষ অংশে রয়েছে এই অধিবেশনকে ঠিকভাবে করবার, সেটির শপথ আরেকবার গ্রহণ করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয়তু শ্রীরামকৃষ্ণ। ধন্যবাদ শ্রী সুপ্রতীপ চক্রবর্তী মহাশয়, আহ্বায়ক কলকাতা পরিষদ। এখন আমি অনুরোধ করব এই সভার সভাপতি পূজনীয় শ্রীমৎ স্বামী দেবরাজ আনন্দজি মহারাজ, যিনি আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক, তাকে তার সভাপতির ভাষণ দেবার জন্য। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমশ্রীয়তিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। মঞ্চস্থ এবং মঞ্চের নিচে যারা বসে আছেন সেই সমস্ত সন্ন্যাসী সন্ন্যাসিনী সকলের উদ্দেশ্যে আমার প্রণাম নিবেদন করি। আমার আন্তরিক শ্রদ্ধা মঞ্চে উপস্থিত এবং মঞ্চের বাইরে যারা বসে আছেন, ভাবপ্রচার পরিষদের বিভিন্ন আশ্রমের সদস্য এবং কনভেনার, জয়েন্ট কনভেনার সকলকে। আমাদের এই অধিবেশনটি আলোচনার বিষয় মূলত সাংগঠনিক বিষয়। ভাবপ্রচার পরিষদ একটি সংগঠন, একটি সংঘ। স্বামীজি বলেছিলেন সংঘ ব্যতীত কোনো বড় কাজ হতে পারে না, সেটি সংঘ এটি একটি। এই সংঘটি কী করে ভালো করে চলবে এবং চলার পথে কোথায় কোথায় অসুবিধা আছে এই সম্বন্ধে ভালো করে আলোচনা করার জন্য এই ভাবপ্রচার পরিষদের সম্মেলন করা হয়েছে। প্রতিটি ভাবপ্রচার পরিষদ বছরে 2 বার করে সম্মিলিত হন। একটু আগেই শুনলাম আমরা অর্ধবার্ষিক এবং বার্ষিক সম্মেলনে উপস্থিত হন এবং সেখানে তারা যে আশ্রমগুলির দায়িত্বপ্রাপ্ত সেই আশ্রমগুলি ঠিক চলছে কিনা সে বিষয়ে লক্ষ্য রাখেন।
ওই দুটি সম্মেলনে বিস্তারিত আলোচনা করা হয়। প্রত্যেকটি আশ্রমকে আলাদা আলাদা করে তাদের নিজেদের রিপোর্ট দিতে হয়, জানাতে হয় তারা কি করছেন, এবং তারা যখন রিপোর্ট পেশ করেন তখন তাদেরকে নানা রকম প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। সাধারণত পরিষদের সভাপতি, সহসভাপতি বা বেলুড় মঠ থেকে যিনি যান তিনি নানা রকম প্রশ্ন করে জেনে নেন আরও খুঁটিনাটি ব্যাপার। কোনো জায়গায় কোনো একটু ঘাটতি মনে হলে পরে সেটি তাদেরকে মনে করিয়ে দেওয়া হয় সংশোধন করার জন্য, এবং পরবর্তী ক্ষেত্রে সংশোধিত হয়ে যায়। এইখানে এখন সমগ্র ভারতবর্ষে যতগুলি ভাবপ্রচার পরিষদ আছে, 36টি পরিষদ আছে, প্রত্যেকটি পরিষদের সদস্যদের ডাকা হয়েছে। ভাবপ্রচার পরিষদের সদস্য যারা থাকেন, যেখানে থাকেন সেখানে ওই পরিষদের সদস্য আশ্রমগুলির থেকে দুজন দুজন করে আসেন। এখানেও প্রত্যেকটি সদস্য আশ্রম থেকে দুজন দুজন করে এসেছেন, কনভেনররা তাদের মধ্যে। অতএব এখানে একটা যেন সমবেত বার্ষিক সম্মেলনের মতো হচ্ছে। এটা অবশ্য বিশেষ সম্মেলন, বার্ষিক বলবো না, কারণ প্রতি বছর করা হয় না। 2014 পরে এই 2023-এ হচ্ছে এই সম্মেলনটি। এখানে আলোচনার বিষয়ের মধ্যে আজকে এখন যা দেখেছি আমরা, প্রথমে আলোচনার বিষয় ছিল যে পথ নির্দেশক রূপে আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়কদের ভূমিকা। নিরন্তর আনন্দজি খুব সুন্দরভাবে বলেছেন যে আহ্বায়ক বা যুগ্ম আহ্বায়ক হচ্ছেন সেতু। আসলে এই রামকৃষ্ণ মঠ, বেলুড় মঠ, তাদের যে অচি পরিষদ আছে, সেই অচি পরিষদের সদস্যরা, যার প্রেসিডেন্ট হচ্ছেন স্বয়ং প্রেসিডেন্ট মহারাজ, অচি পরিষদের সদস্যবৃন্দ মিলিত হয়ে যে সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্তগুলিকে রূপ দেওয়ার জন্য তারা একটি কমিটি তৈরি করে দিয়েছেন, যে কমিটির নাম হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার কমিটি। এই রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার কমিটি যিনি আহ্বায়ক, তার নেতৃত্বে এই কমিটি চলতে থাকে, এবং এই কমিটি বিভিন্ন ভাবপ্রচার পরিষদের কাছে তাদের কী করণীয় এই সম্বন্ধে মাঝে মাঝে নানা রকমের নির্দেশিকা পাঠান। প্রথম এবং প্রধান যে গুরুত্বপূর্ণ নির্দেশিকা, তার নাম হচ্ছে 10 দফা নির্দেশাবলী। সেই 10 দফা নির্দেশাবলীকে আরও পরিষ্কার করার জন্য এবং সেটিকে আরও ভালো করে কাজে লাগানোর জন্য পরবর্তী ক্ষেত্রে আরও কতকগুলি নির্দেশিকা পাঠানো হয়েছিল। সেটি ভাবপ্রচার কমিটির থেকে সিদ্ধান্ত গৃহীত হয়ে পাঠানো হয়েছিল, কিন্তু ভাবপ্রচার কমিটি যে সিদ্ধান্ত পাঠান সেগুলি সবই অচি পরিষদ অনুমোদিত সিদ্ধান্তই পাঠান তারা। অতএব যে সিদ্ধান্তগুলি যায়, যে নির্দেশিকাগুলি যায়, সেগুলি সবই বেলুড় মঠের যারা প্রধান পরিচালক তাদের দৃষ্টিতে আছে। এই সম্বন্ধে বিশ্বাসটি সকলে আসা দরকার। প্রথমে একটা খুশি হলো, ইচ্ছা হলো কোনো ভাবপ্রচার পরিষদ কোনো একটা নতুন নিয়ম চালু করলেন, তা কিন্তু নয়। ভাবপ্রচার পরিষদ যা কিছু পাচ্ছেন নির্দেশাবলী, সমস্তই বেলুড় মঠ থেকে পাচ্ছেন, এবং সেইগুলি তারা শুধু পরিবেশন করে দেন। এই পরিবেশনের কাজটি করছেন আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক। মূলত তাদেরকে সাহায্য করার জন্য কিছু সংযোজক থাকেন, কোঅর্ডিনেটর থাকেন। লোকোত্তরাঞ্জলি সেই কোঅর্ডিনেটরদের ভূমিকা সম্বন্ধে বলেছেন। তারা ওই বিভিন্ন আশ্রমে এক একজন কোঅর্ডিনেটর হয়তো 5টি বা 6টি আশ্রমে দেখাশোনা করেন। সেই সব আশ্রমগুলিতে গিয়ে তারা সেই আশ্রমের দেখভাল করেন, এবং দেখভাল করার সময় যদি তিনি এই ভাব নিয়ে যান যে এই আশ্রমটি আমার আশ্রম, এটি আমার আশ্রম হলে আমি যেরকমভাবে সেটাকে চালাতাম সেরকমভাবে সেটা চলছে কি, এই ভাব নিয়ে দেখলে পরে সে আশ্রমে যদি কোনো রকম ত্রুটি বিচ্যুতি থাকে তা সংশোধনে সাহায্য করেন। সঙ্গে সঙ্গে সেই আশ্রমে ভালো কিছু থাকলে সেটি শিখে এসে তিনি আবার নিজের আশ্রমে এবং অন্য যে আশ্রমগুলি দেখছেন সেই আশ্রমগুলিতে সেই সংবাদ পরিবেশন করে দেন যে ওই আশ্রমে এই ভালো কাজগুলি হচ্ছে, এগুলি আমরা করতে পারি। ফলে হয় কি, নতুন নতুন যা কিছু ভাব আসছে সেই ভাবগুলিকে সঞ্চারণের ক্ষেত্রে এই যারা সমন্বয়ক তাদের একটা বড় ভূমিকা আছে। এখন আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ককে মনোনয়ন করেন এই ভাবপ্রচার পরিষদের সভাপতি মহারাজ। তিনি সহসভাপতি মহারাজের সঙ্গে পরামর্শ করে কে আহ্বায়ক হবেন এবং কে যুগ্ম আহ্বায়ক হবেন ঠিক করে দেন। এবং যখন ঠিক করেন, খুব স্বাভাবিক কারণে ধরে নেওয়া যায় যখন কাউকে আহ্বায়ক করা হচ্ছে, ধরে নেওয়া যায় তার আশ্রমটি একটি আদর্শ আশ্রম, মডেল আশ্রম। কারণ তিনি যদি নিজে মডেল আশ্রম না রাখেন, ভাবপ্রচার পরিষদে যিনি কনভেনার হবেন তার আশ্রম যদি মডেল আশ্রম না হয়, তাহলে অন্য আশ্রমকে তিনি বলবেন কী করে? অর্থাৎ তার আশ্রমের সমস্ত খাতাপত্র ঠিক রক্ষিত হচ্ছে কি না এই সমস্ত খোঁজ খবর নিয়েই তাকে আহ্বায়ক করা হয়। এবং যুগ্ম আহ্বায়কের ক্ষেত্রেও এইরকমই সিদ্ধান্ত নেওয়া হয়, তার আশ্রমটিও মডেল আশ্রম। এবার যখন এই
আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক সভাপতি মহাশয়ের সঙ্গে পরামর্শ করে এই সমন্বয় কোঅর্ডিনেটর নিয়োগ করেন, তখন তারা দেখে নেবেন যে সেই কোঅর্ডিনেটরদের আশ্রমগুলিও যেন একটু ভালো মতো চলে। যদি এই কটা আশ্রম খুব ভালো চলে, কোনো পরিষদে যদি আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক এবং সমন্বয়ক যারা আছেন, এই কজনের আশ্রম যদি মডেল আশ্রম হয়ে যায়, তাদের দেখা দেখি অন্য আশ্রমগুলো কিন্তু নিজেরা আপনি ভালো করেন। যদি কোনো একটি আশ্রম তার মধ্যে ঠিকমতো ভালো কাজ না করে, অন্য আশ্রম আঙুল তুলে বলবে যে উনি তো নিজে দেখতে আসেন আমাদেরকে, তার নিজের আশ্রমেই তো সমস্ত গোলমাল চলছে। অতএব তাদেরকে সাবধান থাকা দরকার। এই জন্য তাদের যে ভূমিকা, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সমন্বয়ক, এদের ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই জন্য তাদের নিজেদের আশ্রমের দিকেও যেমন নজর রাখতে হবে, সঙ্গে সঙ্গে অন্য আশ্রমগুলির দিকেও নজর রাখতে হবে। এবং তাদের আশ্রমের সংখ্যা দেখতে গেলে অনেকগুলো হয়েছে। সমন্বয়কের ক্ষেত্রে হয়তো 5টি 6টি, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কের ক্ষেত্রে যতগুলি আশ্রম আছে সবগুলি তার নিজের আশ্রম, এই জ্ঞান তাকে রাখতে হবে। এবং নিজের আশ্রম বলি মাঝে মাঝে সেগুলিকে তাদের পরিদর্শন করতে যেতে হবে। পরিদর্শন করা বিশেষ উৎসবের দিনে নয়, পরিদর্শন করা হচ্ছে সাধারণ দিনে যাওয়া। যেদিন তারা গিয়ে একটি দল, হয়তো সভাপতি মহারাজ, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক এবং সেই অঞ্চলের যিনি কোঅর্ডিনেটর, তাকে নিয়ে একটি আশ্রমে যখন গেলেন, সেই তিনি সেই আশ্রমের যারা পরিচালক মণ্ডলীতে আছেন তারা সকলকে উপস্থিত থাকতে বলবেন। সেই পরিচালক মণ্ডলীর সঙ্গে তারা কথা বলবেন এবং আশ্রম চালানোর জন্য যে যে নিয়মাবলী বেলুড় মঠ থেকে পাঠানো হচ্ছে সেগুলি ঠিক ঠিক অনুসৃত হচ্ছে কিনা সেগুলি দেখবেন। প্রয়োজন তাদের খাতাপত্রও দেখবেন। বিশেষ করে দুটি জিনিস তো খুব ভালো করে দেখতে হয়, যেটি ইদানিংকালে আমরা খুব সমস্যায় দেখছি অনেক ক্ষেত্রেই, যে অনেক আশ্রম আছে যারা ঠিকমতো তাদের যারা আশ্রমের সদস্য, আশ্রম সদস্যদের কোনো খাতা নেই, আশ্রম সদস্যের নাম নথিভুক্ত আছে এরকম কোনো খাতা নেই, এরকম আছে। কোনো কোনো আশ্রম আছে সদস্য হতে চাইছেন, কেউ করে নিয়েছেন, তার জন্য যেটা আবেদনপত্র পূরণ করতে হয়, তার কতগুলি শর্ত আছে, সেই শর্ত সাপেক্ষে তিনি সদস্য হতে পারেন। সে আবেদনপত্র পূরণ করা হয়নি, যে চেয়েছে সদস্য করে নিয়েছেন, সদস্য হয়ে গেলেন, তারপর তিনি চাঁদা টাঁদা দিয়ে নিয়মিত সদস্যপদটি রাখছেন কি না সে বিষয়ে দেখাশোনা করেন না। ফলে যখন এজিএম হয়, যখন অ্যানুয়াল জেনারেল মিটিং হয়, তখন দেখা যায় সদস্য ছাড়াও বহু লোক, গ্রামশুদ্ধ লোক এসে সে এজিএমে ঢুকে যাচ্ছেন। তারা সকলেই মনে করি আমাদের সভা, আসলে তা তো নয়। যখন আমরা এজিএম করছি, অ্যানুয়াল জেনারেল মিটিং করছি, যা অত্যন্ত আবশ্যিক, যদি আমরা রেজিস্টার্ড সোসাইটি হই তাহলে সেটা রাখতেই হবে, করতেই হবে। এজিএম যখন করছি তখন শুধুমাত্র সদস্যদেরই থাকা বাঞ্ছনীয়, সদস্য বহির্ভূত অন্য কেউ থাকবেন না। আর যারা সদস্য হচ্ছেন তাদেরকেও কিন্তু অনেক দেখে শুনে নেওয়া হবে, তারা কোনো রাজনৈতিক মতে নিজেকে বিক্রি করে দিয়েছেন কিনা, অথবা তিনি কোনো রাজনৈতিক দলের সক্রিয় কর্মী কিনা দেখে নিয়ে তাদেরকে বাদ দিয়ে আমাদের যে নির্দেশ আছে সেই অনুসারে তারা সদস্য গ্রহণ করবেন। কিন্তু সেই সদস্যদের জন্য একটা খাতা থাকা দরকার। ঠিক যেমন খাতা থাকে আমাদের কনভেনারের কাছে, আহ্বায়কের কাছে, তার যারা বিভিন্ন আশ্রমের সদস্য যারা, আমাদের বলা আছে এরকম যে প্রত্যেকটি আশ্রম ম্যানেজিং কমিটি তৈরি হয়ে যাওয়ার পরে তাদের আশ্রম থেকে 2 জন করে সদস্যের নাম আহ্বায়কের কাছে পাঠাবেন, যাদেরকে বলা হবে ভাবপ্রচার পরিষদের সদস্য। যারা কনভেনাররা জানেন, প্রত্যেক বছর আমাদের বেলুড় মঠের একটা তারা কাগজ পাঠান, তাদের আহ্বায়কের নাম এবং প্রতিটি আশ্রমের সদস্যদের নাম নির্ধারণ করে পাঠিয়ে দেন। বলা থাকে যে ওই সদস্যরাই মাত্র পরিষদের যে বার্ষিক এবং অর্ধবার্ষিক সম্মেলন হবে সেখানে যোগদান করবেন, অন্য কেউ যোগদান করবেন না। এটি কিন্তু এখনও খুব যে চালু হয়েছে তা বলবো না। এখন অনেক আশ্রমে দেখি সদস্যদের মধ্যে হয়তো 50% এসছেন সদস্য, আর বাদবাকি 50% অন্য কেউ চলে এসছেন। এই অন্য কেউ আসাটাকে বন্ধ করা দরকার। সদস্য মানে সদস্যরাই আসবেন, তাহলে আলোচনাটা ঠিক হয়। যারা জানেন না তারা এর সাথে আলোচনায় অংশগ্রহণ করতে পারছেন না। সেই জন্য পরিচালক, যিনি আহ্বায়ক থাকবেন, তিনি যে খাতাটি রাখছেন সেই খাতায় নামগুলি যে লেখা হয়ে গেল এরা এই আশ্রম থেকে আসছে, তাদের কাছে চিঠি গেল, যখন মিটিংয়ে বসছেন দেখে নিচ্ছেন সেই ব্যক্তি আসছে কিনা। যদি সেই ব্যক্তির জায়গায় অন্য কোনো ব্যক্তি আসেন, তাকে সভাপতি মহারাজের অনুমতি নিয়ে আসতে হবে, কথা বলা আছে আমাদের। এইগুলির ব্যাপারে আরেকটু কড়াকড়ি করার জন্য আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ককে খুব তৎপর হতে হবে। বিশেষ করে যারা সমন্বয়ক থাকেন তারা সবথেকে বেশি খোঁজ রাখেন যে ওই আশ্রম থেকে কোন 2 জন আসবেন, তারা সেখানে আইডেন্টিফাই করবেন যে হ্যাঁ এই 2 জন এসেছে। এই ব্যাপারটা একটু কড়াকড়ি করা দরকার। এই জন্য যখন সংঘ চলে তখন সংঘ একটা নিয়ম মেনে চলা ভালো, নাহলে সংঘ ঠিক মতো চলে না, নানা রকম সমস্যা হয়।
এবং সমস্যার কথা আমরা মাঝে মাঝে আমাদের এই কেন্দ্রীয় অফিসে বসে থাকি বলে মাঝে মাঝে সমস্যা দেখতে পাই আমরা। এই খুব সাম্প্রতিককালে একটি আশ্রমে এরকম হয়েছিল, একজন বৃদ্ধ বহুদিন ধরে আশ্রম চালাচ্ছেন, তার উপর সমস্ত ভার দিয়ে অন্য সদস্যরা খুব নিশ্চিন্ত হয়ে বসেছিলেন। কিছুকাল পর তাদের মধ্যে চেতনা হলো তিনি যা করছেন সেই কাজগুলি ঠিক হচ্ছে না। তখন তাদের মধ্যে নানা রকম আলোড়ন শুরু হয়ে গেল। এরকম যাতে না হয়, যে ঠিক মতো চলে সেই বিষয়ে নজর রাখার জন্য সেজন্য আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক এবং যারা সমন্বয়ক আছেন তাদের বিশেষ ভূমিকা আছে। তারা নিজেদের দায়িত্ব সম্বন্ধে, কর্তব্য সম্বন্ধে আর একটু বেশি সচেতন হবে, এটি বাঞ্ছনীয়। আমাদের আলোচনার আরেকটি বিষয় ছিল ঠাকুরমা স্বামীজির আদর্শে ভক্তদের আধ্যাত্মিক উন্নতি। খুব ভালো আলোচনা করছেন, ভক্তিপ্রিয় আনন্দজি দেখিয়েছেন যে আসলে আধ্যাত্মিক জীবন মানে 2 ঘন্টা সারাদিনের মধ্যে সকাল সন্ধ্যা 2 ঘন্টা জপ ধ্যানের জীবন নয়। আধ্যাত্মিক জীবন হচ্ছে সারা দিনটাই একটা আত্মা মানে ঈশ্বরকে, ভগবানকে চিন্তা করে দিন কাটানো। সেখান থেকে নারদের ভক্তিসূত্র থেকে উদ্ধার করেছেন তদর্পিত অখিল আচারতা তদ্বিস্মরণে পরম ব্যাকুলতা ইতি এই সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন ঠাকুরের যে কথা সর্বদা ঈশ্বরের নাম গুণগান করবে ইত্যাদি কথা। আর মা ঠাকুরের যে কথা, মাকে একজন জিজ্ঞাসা করছেন যে কেমন করে মা দিন কাটাবো, মা কুলুঙ্গিতে রাখা একটা ঘড়ির দিকে আঙুল দেখিয়ে বললেন ওই ঘড়িটা যেমন সারাক্ষণ টিকটিক করছে সেমন মনের মধ্যে সবসময় যেন টিকটিক করে ভগবানের নাম চলে। এই কথাগুলো তিনি আমাদের বলেছেন, আমাদের মনে করিয়ে দিয়েছেন আমাদের কর্তব্য কী। ধর্মজীবন মানে অহংকে নাশ করা, আমিকে নাশ করা, কাঁচা আমিকে নাশ করা। এই কাঁচা আমি নাশ হয় তখনই যখন ভগবান তার জায়গায় এসে বসেন। আর ভগবানকে বসাতে গেলে পরে ভগবানের নাম চিন্তা, তার নাম গুণগান আমাদের করতে হবে, ভালো করে মনে করিয়ে দিয়েছেন। শাস্ত্রজ্ঞানন্দজি খুব কতগুলি বাস্তব উদাহরণ দিয়েছেন, বাস্তব উদাহরণ বলবো না, বাস্তব পথ নির্দেশ দিয়েছেন কীভাবে যুবকদেরকে আমরা আনতে পারি। এটা ইদানিংকার একটা বড় সমস্যা। যে কোনো আশ্রমেই যায় দেখা যায় যুবকদের সংখ্যা সেখানে কম। আমাদের যদিও বলে দেওয়া আছে নির্দেশাবলীতে যে আশ্রম ম্যানেজিং কমিটিতে অন্ততপক্ষে 1/3 সদস্যের বয়স 30 বা 35-এর নিচে থাকতে হবে। কখনো 35 বলা হয়েছে, কখনো 30 বলা হয়েছে। ইদানিংকালে আমরা এটাকে 30 বছরই বলতে চাইছি। 30 বছরের নিচে থাকতে হবে। এবং এই ক্ষেত্রে অনেকেই বলেন ছেলে পায় না। আমরা মাঝে মাঝে বলি এরকম, এই ছেলে পান না মানে কি? আশ্রমে যারা সদস্য আছেন, একটা আশ্রমের সদস্য সংখ্যা কোথাও 60, কোথাও 62, কোথাও 130, কোথাও 250। এতজন সদস্যের বাড়ি থেকে ছেলে একটাও নাই? তাদের বাড়ির ছেলেরা তো আসবে অন্তপক্ষে। সদস্য যারা হয়েছেন তারা বুঝেছেন রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবটা আমাদের নিজেদের জীবন গঠনের ক্ষেত্রে খুব উপযোগী। তিনি যদি নিজে মনে করেন দ্বারা উপকৃত হচ্ছি, তাহলে কেন তিনি তার বাড়ির ছেলেকে, তার বাড়ির ভাইকে নিয়ে আসছেন না সেই উপকার লাভ করার জন্য? তাদের বাড়ির ছেলেদেরকে তাদের বাড়ির ভাইকে তো আনতে হবে, তবে তারা তো আশা করতে পারেন যে অন্যের বাড়ির ছেলেকে বা ভাইকে দিয়ে আহ্বান করতে পারেন। এইটা একটি দিক। দ্বিতীয়ত হচ্ছে তারা যে আসবে, এসে তারা করবেটা কি, তারা কি করবে এ সম্বন্ধে অনেকগুলি সুন্দর সুন্দর কথা বলেছেন শাস্ত্রজ্ঞানন্দজি। তাদেরকে প্রথমে একটা সাব কমিটি করে বিভিন্ন সাব কমিটিতে ঢুকিয়ে দিতে হবে। এটা আমাদের মানসিক প্রবৃত্তি এরকম। একটা কোনো কমিটির সদস্য যখনই হন তখনই মনে হয় আমার কিছু দায়িত্ব আছে। এতক্ষণ কমিটির সদস্য না হচ্ছি, আমার যে দায়িত্ব আছে আমি ভালোবেসে করছি, এই সমস্তগুলো আসে না আমার সাথে। বিশেষ করে অল্প বয়স্ক ছেলেদের আসে না। একটা সাব কমিটি করে, কত রকম কমিটি আছে মহারাজ বলছেন না, যে আশ্রম রক্ষণাবেক্ষণ কমিটি, আশ্রম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কমিটি একটা থাকলো, বা এরকম ওই উৎসবাদিতে যে সমস্ত কাজ হচ্ছে স্বেচ্ছাসেবকদের একটা কমিটি, বহু রকম কমিটি তৈরি করে ওই যুবকদেরকে কমিটির মধ্যে ঢুকিয়ে দিয়ে তাদের মধ্যে একজনকে তার নেতা করে দিয়ে মোটামুটি কয়েকজন যুবকদের দিয়ে আমরা কাজ করতে পারি। কিন্তু যেটা দরকার সবচেয়ে, এই যুবকদের একটু ভরসা রাখতে হয়, বিশ্বাস রাখতে হয়। যারা আজকের দিনে আশ্রম চালাচ্ছেন, বৃদ্ধ হয়েছেন, তারা কিন্তু যুবাবস্থাতেই কাজ আরম্ভ করেছে এবং তখন তারা নিজেদের উপর খুব বিশ্বাস ছিল, তাদের সহকর্মীদের উপর খুব বিশ্বাস ছিল। তারা তখন বয়সে যুবক ছিলেন, তখন তাদের উপর যখন নিজেদের উপর বিশ্বাস ছিল, এখনকার যুবকদের উপর তারা বিশ্বাস রাখতে পারছে না। কেন মনে হচ্ছে তারা সব নষ্ট করে দেবে? কেন মনে হচ্ছে? তারা তো ওই বয়সেই কাজ আরম্ভ করেছেন, একত্রিত হয়ে কাজ করেছেন। অতএব এখন যারা আসছে তারাও ওই বয়সে আছে এবং তারা একত্রিত হয়ে ভালো কাজ করতে পারবে। হয়তো যা হয় তাদের চাঞ্চল্যবশত কখনো কোনো একটা কিছু কাজ করে ফেলে, এটা ঠিক করা উচিত হয়নি, কিন্তু পরে তাদেরকে সংশোধন করে নেওয়া যায়। তারা নিজেরাও তো সে অনেক সময় ভুল করেছেন, সেই ভুল যখন সংশোধন করছেন তারাও নিশ্চয়ই পারবে। অতএব যুবকরা এলে পরে তাদেরকে খুব সাদরে আহ্বান করে তাদেরকে নিয়ে আশ্রমে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত করলে পরে
নিশ্চয়ই আশ্রমের যুব সম্প্রদায় যুবকদের যে অভাব, সে অভাবজনিত যে আশ্রম চালানোর ক্ষেত্রে অসুবিধা, সে অসুবিধাগুলি দূর হয়ে যায়। সেজন্য এইটি আমাদের মনে রাখা দরকার। এটি পূজনীয় শিবমানজি মহারাজ খুব বলতেন। এই ঠাকুর একটি মহামন্ত্র আমাদের শিখিয়েছেন। যখন মাস্টারমশাই চলে যাচ্ছেন ঠাকুরের সঙ্গে প্রথম দিন দেখা করার পরে, ঠাকুর বললেন আবার এসো। এবং যখনই কেউ আসতেন ঠাকুরের কাছে, ঠাকুর বলতেন আবার এসো। এই আবার এসো রূপ মন্ত্রটি আমাদের চালু রাখতে হবে। যে কোনো যুবক আসছে, পরিচিত হোক অপরিচিত হোক, যে কোনো ভাব নিয়ে আসুক না কেন, তাকে আবার এসো বলতে আমরা কোনো কার্পণ্য না করি, যেন তাদের দিকে একটা নজর দিই। দিলে পরে তারা নিশ্চয়ই আসবে। এবং তারা এলে পরে আশ্রমে যে আস্তে আস্তে আশ্রমগুলি প্রায় অনেকগুলি ক্ষীয়মান হয়ে যাচ্ছে, সেই আশ্রমগুলি তাদের ক্ষয় থেকে রক্ষা পেয়ে যাবে। আরেকটি আলোচনার বিষয় ছিল পরিষদে আশ্রমগুলির ভাব প্রচারের প্রয়োজনে আধ্যাত্মিক আলোচনা, রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যে বিক্রয়ের গুরুত্ব। এ সম্বন্ধে অভিজিৎবাবু খুব সুন্দর বলেছেন। তাঁরা যা যা করছেন সেগুলি তিনি দেখিয়েছেন। তারা কীভাবে বিভিন্ন জায়গায় আধ্যাত্মিক আলোচনা করছেন মাঝে মাঝে, এবং সঙ্গে সঙ্গে এই সমস্ত পুস্তকাদি বিক্রি করে কী করে ভাব প্রচার করছেন তাদের আশ্রমগুলির মাধ্যমে, সেটি তিনি ভালো করে বুঝিয়েছেন তার নিজের আশ্রমের উদাহরণ দিয়ে। দেবনারায়ণবাবু খুব সুন্দর ভাষায় বলেছেন যে ঠাকুরের যে ভাব, সেই ভাব যারা আমরা প্রচার করব ভাবছি, আমাদের প্রচার করার সময় মনে রাখতে হবে যে আমরা কার দায় পালন করছি। ওই সেই যখন স্বামীজি যখন বিদেশ থেকে ফিরে এলেন, স্বামীজিকে স্টেশন থেকে রিপন কলেজ পর্যন্ত ঘোড়ার গাড়িতে নিয়ে আসা হয়েছিল, কিন্তু ঘোড়াতে টানেনি, ছেলেরা টেনেছিল। অতএব আজকের যুবক কিন্তু সেই যুবকদেরই বংশধর। তারা কিন্তু স্বামীজিকে ঘাড়ে করে বইতে দায়বদ্ধ। তারা যখন দিয়েছেন তাদের সেই রকম। ঠিক সেই রকম ঠাকুর যে সমস্ত ভক্তদের দিয়ে কাজ আরম্ভ করেছেন, এখন যারা ভক্ত তারা কিন্তু তাদেরই বংশধর। তাদের পূর্বপুরুষদের কথা স্মরণ করে তারা যদি কাজ করেন, সেই কাজটি অবশ্যই ঠিক ঠিক ঠাকুর স্বামীজির ভাবের কাজ হবে। আর ওইগুলি মনে রাখতে হবে যে আমাদের কাজ যখন করছি, সেই কাজের দ্বারাই আমাদের আধ্যাত্মিক উন্নতি হবে, অন্য কিছু প্রয়োজন হবে না। এই কাজ যদি ঠিক ঠিক ভগবানের সেবারূপে করতে পারি, তাতেই আমাদের ঠিক ঠিক উন্নতি হবে। আর শেষকালে সুপ্রদীপবাবু মূলত কলকাতা পরিষদ কীভাবে কাজ করছে সেইটি শুনিয়ে বার্ষিক এবং অর্ধবার্ষিক যে সমস্ত সম্মেলন আছে, এই সম্মেলনের গুরুত্বের কথা আমাদের কাছে বলেছেন। স্বামীজি তার যে ইচ্ছা এবং আশীর্বাদ তা ব্যক্ত করেছেন একটি মাত্র বাক্যে। স্বামীজি বলছেন, শ্রদ্ধাবান হ, বীর্যবান হ, আত্মজ্ঞান লাভ কর, আর পরহিতায় জীবনপাত কর। এইটি বলছেন, এই আমার ইচ্ছা ও আশীর্বাদ। স্বামীর কথাটি হচ্ছে এরকম, শ্রদ্ধাবান হ, বীর্যবান হ, আত্মজ্ঞান লাভ কর, আর পরহিতায় জীবনপাত কর। এই আমার ইচ্ছা ও আশীর্বাদ। স্বামীজির আশীর্বাদ মাথায় নিয়ে স্বামীজির ইচ্ছাকে যাতে জীবনে রূপ দিতে পারি, তার জন্য আমাকে শ্রদ্ধা সম্পন্ন হতে হবে। শ্রদ্ধা মানে বিশ্বাস সম্পন্ন হতে হবে, নিজের উপর বিশ্বাস। সঙ্গে সঙ্গে আমাদের গুরুজনরা যে কথা বলে গেছেন, ভগবান শ্রীরামকৃষ্ণ থেকে আরম্ভ করে আমাদের সঙ্ঘগুরুগণ পর্যন্ত যে সমস্ত কথা বলে যাচ্ছেন, সেই কথাগুলির উপর আমাদের বিশ্বাস স্থাপন করে সঙ্গে সঙ্গে নিজেদেরকে ঠিকমতো তৈরি করে আমরা যেন আত্মজ্ঞান লাভের পথে এগিয়ে যাই এবং পরহিতায় জীবনপাত করতে পারি, এবং স্বামীজির আশীর্বাদ নিয়ে স্বামীজির ইচ্ছা পূরণ করে আমাদের যেন জীবন ধন্য করতে পারি, এই প্রার্থনা তাঁর শ্রীচরণে। আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, নমস্কার, শ্রদ্ধা। পূজনীয় স্বামী দেবরাজানন্দজি মহারাজকে আমাদের ধন্যবাদ এবং ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। এরই সাথে সাথে আজকের এই পর্বের অধিবেশনের সমস্ত বক্তাদের ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি।